গল্প বিষাক্ত প্রেম। লেখিকা প্রত্যাশা। ঘুমের মধ্যে টের পাচ্ছি কি একটা যেন আমাকে পেঁচিয়ে ধরে আমার ঘাড়ে একটার পর একটা কামড় দিয়ে যাচ্ছে। আমাকে এত শক্ত করে পেঁচিয়ে ধরে আছে যে আমি শ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। চোখও খুলতে পারছি না। মনে প্রাণে আল্লাহকে ডাকছি। হঠাৎ করে খেয়াল করলাম আস্তে আস্তে শরীরের বাঁধন আলগা হয়ে গিয়েছে। আমি চোখ খুলে তাকাই। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, আর কিছুক্ষণ এইভাবে থাকলে দম বন্ধ হয়ে মরে যেতাম। কিন্তু আমি ছাড়া তো এই রুমে কে নেয়? তাহলে কি এটা আমার দুঃস্বপ্ন ছিল? উফ, ঘাড়টাও জ্বলছে। ভালোভাবে রুমটা দেখলাম কিন্তু কিছু নেই রুমে। না, নিশ্চয় স্বপ্ন ছিল। আর কিছু না ভেবে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়ি। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছি কলেজে যাব। হঠাৎ আয়নায় দেখলাম আমার ঘাড়ে কিসের যেন লাল লাল দাগ। ভালোভাবে খেয়াল করে দেখি কামড়ের দাগ। কালকে রাতের কথা মনে পড়ে গেল। তার মানে কি এটা সত্যি ছিল? সত্যিই কেউ আমাকে কামড় দিয়েছে? কিন্তু আমি তো দেখলাম আমার রুমে কেউ ছিলি না। তাহলে নাকি পুরোটাই আমার ভুল ধারণা? রোদিয়া এখনো রেডি হোস নাই? টেবিলে নাস্তা দিয়েছি মা। আম্মু আসছি। টেবিলে বসে নাস্তা করছি আর ভাবছি আম্মুকে কি বলবো সবটা। আম্মু যে টেনশন করে এই কথা বললে আর এই বাড়িতেই থাকবে না। এমনিতেই আব্বুর পেনশনের টাকায় সংসার চলে। এত কম দামে ভালো একটা বাসা পেয়েছি। এমন বাসা আর পাওয়া যাবে না। থাক, আম্মুকে না বলাই ভালো। নাস্তা শেষে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। রাস্তায় হাঁটছি আর রাতের কথা ভাবছি। কিছুতেই যেন মনের মধ্যে শান্তি পাচ্ছি না। হঠাৎ করে আমার 2 দিন আগের কথা মনে পড়ল। কলেজের ক্লাস শেষে বাসায় ফিরছিলাম আমি আর আমার ফ্রেন্ড ইকরা। হাঁটার মাঝেই একটা সাপের উপর পাড়া পড়ে সাপটা বোধ হয় আধমরা হয়ে পড়েছিল। আমি পাড়া দেওয়ার সাথে সাথেই মারা যায়। এই রোদিয়া, কি করলি এটা? দেখতে পাইনি রে। সাপটা যে এখানে। জানিস একটা সাপকে মারলে নাকি তার পরিবারের বাকি সাপেরা প্রতিশোধ নেয়। ইকরার কথা শুনে আমি ফিক করে হেসে দেয়, তারপর খুব সিরিয়াস ভঙ্গিতে বলি, সাপেরাও প্রতিশোধ নেয়? নেয়। দেখবি তোকে পেঁচিয়ে ধরে আস্ত গিলে খাবে। তাই নাকি? আচ্ছা শুন না, শুনেছি সাপেদের নাগরাজ নাকি অনেক হ্যান্ডসাম হয়। জীবনে তো কোনো মানুষ বয়ফ্রেন্ড পাইনি, এখন না হয় সাপকে বয়ফ্রেন্ড বানাবো। কি বলিস? আমার কথা শুনে ইকরা আমার মাথায় চাটি মেরে বলে, তুই না পারিস? চিন্তা করিস না, তোকে ট্রিট দিব। হঠাৎ মনে হচ্ছে ইকরার কথাটা সত্যি নয়তো। ধুরো না না, ইকরা তো মজা করে বলছিল আর আমি পাগল। আজকাল এসব কেউ বিলিভ করে নাকি? না, আর এইসব ভাবা যাবে না। 4:00টার দিকে ক্লাস করে বাসায় ফিরি। বাসায় এসে দেখি আমাদের ড্রয়িং রুমে একটা ছেলে বসে আছে। আমি ভেতরে এসে আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু, ড্রয়িং রুমে লোকটাকে? ও হচ্ছে রুদ্র, তোমার টিচার। কি আমার টিচার? আম্মু, আমার কোনো টিচারের প্রয়োজন নেই। কেন বুঝতে পারছো না? আমি নিজে নিজে সব পড়া কাভার দিতে পারবো। আম্মু চা বানাচ্ছিলেন। গ্যাসটা কমিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলেন, আমি জানি মা, তুই কেন টিচারের কাছে পড়তে যাচ্ছিস না। টাকার কথা ভেবে তো। কিন্তু রুদ্র খুব ভালো ছেলে, ও তোর বাবাকে চিনে। ওর সাথে টাকার ব্যাপারে আমার কথা হয়েছে। তুই যে টিউশনি করাস সেই টাকাটা দিয়েই তুই এখন রুদ্রর কাছে পড়বি। ওই টাকাটা আর সংসারে লাগাতে হবে না। কিন্তু মা, তাহলে কি করে হবে? আমি সব দেখে নিব, তুই এখন শুধু পড়াশোনার কথা ভাব, সামনে তোর পরীক্ষা। আর এখন কোনো কথা না বলে ফ্রেশ হয়ে আয়। আমি ও আর কিছু বলেনি, যদিও আম্মুকে বলি আমার কোনো স্যার লাগবে না, কিন্তু সত্যি বলতে নিজে নিজে পড়া কাভার দিতে পারছিলাম না। স্যারের প্রয়োজন ছিল। আসলে বাবার পেনশনের টাকা আর আমার ছোট্ট 2টা টিউশনিতে সংসার চলে, তাই আর আম্মুকে টিচারের কথা বলেনি। তাও মা তো ঠিকই বুঝতে পেরেছে যে আমার স্যার ছাড়া পড়াটা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমি ফ্রেশ হয়ে আসার পর আম্মু আমাকে ড্রয়িং রুমে নিয়ে যান। আমি রুমে গিয়ে স্যারকে সালাম দিলাম। স্যার সালামের উত্তর দিতে দিতে আমার দিকে তাকালো। ওনার চোখ দেখে আমি খুব অবাক হয়। কোনো মানুষের চোখ এত নীল হয় আমি জানতাম না।
কি অপূর্ব ওনার চোখগুলো, আমার দৃষ্টি পড়ছে না, মনে হচ্ছে যে কেউ ওই চোখের মায় পড়ে যাবে। হঠাৎ স্যারের কাশির আওয়াজে আমার ধ্যান ভাঙল। ছি, এতক্ষণ আমি এইভাবে তাকিয়েছিলাম, স্যার কি ভাববে? তো নাম কি তোমার? রদিয়া রহমান। ওহ, আর আমি রুদ্র। আমি কি তোমার রুমে যেতে পারি? জি স্যার, চলুন। স্যার আমার রুমে ঢুকে চারপাশ দেখছে। বাহ, তুমি তো বেশ গুছানো। ভালো। জি স্যার। উনি আমার টেবিলের সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসলেন। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আমিও অপর পাশের চেয়ারটায় বসলাম। তারপর স্যার আমার বুকশেলফ থেকে একটা বই নিলেন। বইটা খুলে কিছু পাতা উল্টালেন, তারপর হঠাৎ আমাকে প্রশ্ন করলেন, তুমি কেমন ধরনের বই পছন্দ করো? স্যার, আমার রহস্যজনক গল্পের বই ভালো লাগে। আমার কথা শুনে উনি মুচকি হেসে বলেন, মানুষের জীবনটাও কিন্তু অনেক বড় রহস্য, যে রহস্যের সমাধান কেউ করতে পারে না। ওনার কথার মধ্যে একটা খেয়ালিপনা আছে। আমি কিছু না ভেবেই বললাম, জি স্যার। উনি বইটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা রুদিয়া, তোমার আব্বু মারা যান কিভাবে? ওনার প্রশ্নে আমি খুব অবাক হয়। উনি না আব্বুকে চিনেন, তাহলে উনি জানেন না আব্বু কিভাবে মারা যান? অদ্ভুত। আমাকে ভাবতে দেখে উনি আবার বলেন, কি হলো, কিছু বলছো না যে? অ্যাক্সিডেন্টে মারা যায়? ওহ। আমি ওনার মৃত্যুর খবর শুনেছিলাম, কিন্তু কিভাবে মারা গিয়েছিল সেটা জানতাম না। আসলে তখন দেশের বাইরে ছিলাম তো, তাই। ওহ আচ্ছা। বেশ কিছুক্ষণ স্যার আমার সাথে কথা বলল, কোথায় কি সমস্যা, কোন সাবজেক্ট কম বুঝি, এইসব নিয়েই কথা বলছিল। তার মাঝেই আম্মু চা নিয়ে এসেছে। নাও বাবা, চাটা খাও। আসলে আন্টি, আমি চা খাই না। আপনি আমাকে চার বদলে দুধ দিন। আচ্ছা বাবা, চার থেকে দুধ উপকার। এই যে উনি সারাদিন চায়ের উপর থাকে, চা ছাড়া তো ওনার চলে না। আম্মু আমার দিকে তাকিয়ে বলে, হুম আন্টি, অনেকেই আছে যারা চা পাগল, আবার অনেকে চা পছন্দ করে না। হুম। আচ্ছা তো আন্টি, আর পড়াবো না আজকে। ওর সাথে কথা বলে বুঝেছি কোথায় কোথায় ওর প্রবলেম। কাল থেকে ওকে পড়াতে আসবো, আশা করছি পরীক্ষার আগেই সব পড়া শেষ হবে। আচ্ছা বাবা। ওকে, তাহলে আমি কাল সন্ধ্যায় আসবো। আচ্ছা স্যার। স্যার চলে যান, আমি দরজাটা আটকে দিয়ে আমার রুমে এসে বসি। আম্মু, চাটা কই, আমাকে দাও। আমি খাই। হুম জানি তো, এখন এটা তোর পেটেই ডুববে। হিহি, দাও। চার কাপটা হাতে নিয়ে বিছানায় হেলান দিয়ে চা খাচ্ছি আর গল্পের বই পড়ছি। রাত 12:00 খাওয়া দাওয়া করে রুমে এসে বিছানায় শুয়ে পড়ি। শুয়ে শুয়ে কালকে রাতের কথা ভাবছি। আজকেও আমার সাথে এমন হবে না তো? আজকে যদি এমন হয় তাহলে বুঝবো এটা আমার দুঃস্বপ্ন না সত্যি। দোয়া দুরুদ পড়ে শুয়ে পড়ি। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে চোখ ডলে এদিক ওদিক তাকাই, সকাল হয়ে গিয়েছে আর রাতে আমার সাথে কিছু হয়নি, তার মানে এটা আমার দুঃস্বপ্ন। বাহ, এবার মনে শান্তি পাচ্ছি। ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে যাই। আম্মু রান্নাঘর থেকে একটা প্লেট নিয়ে আমার সামনে এসে বলে, জানিস কালকে রাতে কি হয়েছে? উফ ড্রামা কুইন, তুমি যদি না বলো তাহলে জানবো কিভাবে? কালকে রাতে আমি বারান্দায় গিয়ে দেখি তোর বারান্দার নিচে একটা সাপ। কালো কুচকুচে একটা সাপ। কি ভয়ঙ্কর দেখতে। আমি দেখি তাড়াতাড়ি এসে তোর রুমের জানালা দরজা ভালোভাবে আটকে দেই। তারপর তোর পাশেই শুয়ে পড়ি। তুই এমন ঘুমেছিলি যে কিছু টেরই পাসনি। আম্মুর কথায় আমার ভয় লাগছে। সাপ? আমার স্বপ্নেও কি তাহলে সাপ আসছিল? আমাকে ভয় পেতে দেখে আম্মু বলে, আরে তুই ভয় পাস না। আমাদের পেছনে ঝোপঝাড় না, তাই হয়তোবা সেখান থেকে বেরিয়ে এসেছে। আমি মালিককে বলে দিয়েছি আশেপাশের ঝোপঝাড়গুলো পরিষ্কার করিয়ে দিতে। আমি আস্তে করে বলি, হুম বুঝেছি। আচ্ছা নে, এবার নাস্তা কর। হুম করছি। নাস্তা করে কলেজে চলে যাই। ইকরার সাথে দেখা হতেই ওকে সবটা বলি। কালকে ওকে কিছু বলেনি, তবে আজ আর চেপে রাখতে না পেরে বলে ফেলি। ইকরা আমার কথা শুনে গোল গোল চোখ করে আমার দিকে তাকিয়ে বলে,
দেখেছিস, আমি বলেছিলাম না, সাপের বংশের যে কোনো একটি সাপের কোনো ক্ষতি যদি মানুষ করে তাহলে বাকি সাপগুলো তার রিভেঞ্জ নেয়। এখন বিশ্বাস হয়েছে তো? ইকরার কথা শুনে আমি ভয়ে ভয়ে ওর দিকে তাকাই। আমার এমন ভয়ের তো চাহনি দেখে ও হাসতে আরম্ভ করে। কিরে, তুই হাসছিস কেন? হাসবো না? সব সময় তো নিজেকে খুব ব্রেভ বলিস, দ্য ব্রেভ গার্ল লোদিয়া। আর সে কিনা আজকে সাপের ভয়ে মুখ চোখ শুকিয়ে দাঁড়িয়ে আছে। ভেরি ফানি। দেখ, একদম মজা নিবি না। আমি ভয় পাচ্ছি না, তবে এটা তো ঠিকই কয়েকদিন ধরে সবকিছু শুধু সাপকে ঘিরেই হচ্ছে। তা ঠিক। আচ্ছা, তুই না বলেছিস সাপের নাগরাজের সাথে প্রেম করবি? আমার কি মনে হয় সেই নাগরাজই তোকে রাতে কিসি দিতে এসেছিল। আহা, কি ভালোবাসা! কথাটা বলে ইকরা চোখ টিপ মারে। আমার এবার রাগ হচ্ছে, এই মেয়েটাকে কিছু বলা আর কলা গাছের সাথে কথা বলা একই। মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসি। কথায় বলবো না পেতনিটার সাথে? আমাকে অন্যদিকে ঘুরে যেতে দেখে ইকরা আমাকে জড়িয়ে ধরে বলে, আহারে, আমার বাবুটা রাগ করেছে বুঝি। আমি কারো সাথে কথা বলবো না। কেউ আমার কথা সিরিয়াসলি শুনে না হুদাই মজা নেয়। আমি আর কারো কাছে কিচ্ছু বলবো না। আরে আল্লাহ, রাগ করছিস কেন? আমি তো মজা করছিলাম যাতে করে তোর টেনশনটা দূর হয়। আচ্ছা বাবা, সরি, আর মজা করবো না। এখন আমি একদম সিরিয়াস, এবার তাকা আমার দিকে। আমি ওর দিকে তাকালেও বলে, দেখ রোদিয়া, এইসব কিছু তোর হ্যালুসিনেশন। তুই বোধ হয় ইদানিং সাপ নিয়ে খুব ভাবছিস, তাই তোর কাছে মনে হচ্ছে সব কিছুর পেছনে সাপ আছে। কিন্তু আসল কথা হলো এমন কিছুই নেয়। রাতের যা ফিল করেছিস সেটা তোর দুঃস্বপ্ন, আর আন্টি যে সাপ দেখেছে সেটা তো আন্টিই বললো ঝোপঝাড় থেকে বেরিয়ে এসেছে। এই একটা ঘটনার সাথে অন্যটার কোনো সম্পর্ক নেই, তাই এইসব কিছু নিয়ে এত ভাবিস না। আর নয়তো দেখা যাবে তুই ভাবতে ভাবতে পাগল হয়ে যাবি, আর তোকে পাবনা নিয়ে রেখে আসতে হবে, আর তখন তো তোকে আর কেউ বিয়েও করবে না। আল্লাহ, তাহলে আমার যে তোর বিয়েতে এত প্ল্যানিং সব তো শেষ হয়ে যাবে। ইনোসেন্ট ফেস করে বলে। ওর কথা শুনে দুজন দুজনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেই। তুই না আসলে একটা পাগলি। আমার হাজারো টেনশন মন খারাপের মাঝেও আমাকে ঠিক আসতে পারিস। নিয়ে এবার ট্রিট দে। আমি অবাক হয়ে বলি, কিসের ট্রিট? এই তোকে হাসাতে পেরেছি সেটার। জানিস হাসি কত মূল্যবান জিনিস। আর আমি তো তোকে ফ্রিতে হাসাই, তাই এখন থেকে তোকে হাসানোর বিনিময়ে আমাকে ট্রিট দিতে হবে। ও আচ্ছা, এত ট্রিট পাওয়ার শখ তাই না? আমার টাকাগুলো আমি নদীর পানিতে ভাসিয়ে দিব, তবু তোর মতো পেতনিকে কোনো ট্রিট দিব না। কি আমি পেতনি তবে রে? শুরু হলো আমাদের দৌড়াদৌড়ি। দৌড়ের এক পর্যায়ে ইকরা গিয়ে আমাদের কলেজের ক্রাশ টিচারের সাথে ধাক্কা খায়। ইকরা ধাক্কা খাওয়ার সাথে সাথে আমরা দুজনে দাঁড়িয়ে পড়ি। আমাদের ক্রাশ টিচার একবার আমার দিকে তাকাচ্ছে তো একবার ইকরার দিকে তাকাচ্ছে। তারপর ওনার হাত দুইটা বুকের উপর বাস করে ইকরার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, তোমরা কি কোনো ম্যারাথনে নাম দিয়েছ? আমরা দুজনে একসাথে মাথা নাড়িয়ে বললাম, না স্যার। তাহলে মাঠের মধ্যে এইভাবে দৌড়াচ্ছিলে কেন? স্যার, ইকরা আমাকে মারার জন্য দৌড়াচ্ছিল, আর আমি ওর থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিলাম। স্যার কিছুক্ষণ চুপ থেকে বলে, ইকরা, কলেজ ছুটি হওয়ার পর তুমি আমার কেবিনে আসবে। ইকরা মাথা নিচু করে বলে, জি স্যার। স্যার যেতে না যেতেই আমি হুহা করে হেসে দেয়। আর ইকরা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আরে আরে, এইভাবে তাকাস না, আমার তো ভয় করছে। শয়তান কুত্তি, স্যারের সামনে ভালো সেজে গিয়েছিলি তাই না? ও বেবি, উনি কি তোমারও স্যার? স্যারই তো। 2 দিন পর যে জামাই হবে সেটা সেটা পরেরটা পরে বোঝা যাবে, এখন তো উনি আমার স্যার। ওরি বাবা, তোমার স্যার তোমাকে ছুটির পর ডেকেছে, যাও দেখো কি বলে। না, আমি ভুলেও যাব না। কেন যাবি না কেন? ভুরি বেটা একটা লুচু প্রতিবার আমার সাথে কথা বলার জন্য নিয়ে গিয়ে ঠুস করে চুমু দিয়ে দেয়। ইকরার কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। আরে কয়দিন পরে তোদের বিয়ে হবে, আর বিয়ের পর তো এমন ফুসফাস চুমু দিবেই, তাই স্যার আগে থেকে প্র্যাকটিস করছে। আমার কথা শুনে ইকরা ভ্রু উঁচিয়ে বলে,
চুমুও প্র্যাকটিস করে? হুম করে তো। বলি আবার এসে দেই। এবার আমার হাসি দেখে ইকরাও হাসতে শুরু করে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার ক্লাসে চল। বিকেল 4টা। আমি কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছি আর ইকরা এখন ওর হবু জামাইয়ের কেবিনে। প্রতিবার স্যার ডাকলে আমাকে জোর করে ওর সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি কোনোবারই যাই না। হিহি, আমি এখানে যাওয়া মানে কাবাব মে হাড্ডি হওয়া। ইকরা আর রাফসান স্যারের বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়েছে, আমাদের এক্সামের পর ওদের বিয়ে হবে। যদিও ইকরা আমাকে বলে ওর স্যারকে পছন্দ না, কিন্তু আমি জানি ও স্যারের জন্য ফিরা। চল। তা তো যাবই, আগে বল কি বললো তোমার জান? তোকে কেন বলবো, এটা আমার আর আমার জামাইয়ের পার্সোনাল কথা, তোকে বলা যাবে না। কি এত বড় কথা আমাকে বলতে পারলি? হে আল্লাহ, এই দিনটা দেখার জন্য আমি বেঁচেছিলাম। এই দিনটা দেখার আগে আমার বিয়ে কেন হলো না? এই দাঁড়া দাঁড়া, তোর এই ডায়লগটা তো ভুল হয়েছে। এটা তো বলি এই দিনটা দেখার আগে আমার মৃত্যু কেন হলো না। আমি ভেঙচি কেটে বললাম, আমি তোমার কথা শোনার দুঃখে বুঝি মরে যাব। শখ কত? হুম জানি তো। খালি তো বিয়ে বিয়ে করি শান্তিকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আগে তোরটা হোক, তারপর আমার বিয়ে নিয়ে ভাবিস। এবার বল স্যার কি বলেছে? আর আজকে চুমু দেয়নি? চোখ টিপ মেরে বলি, না আজকে উনি খুব সিরিয়াস ছিলেন। খুব সিরিয়াস হয়ে বললেন, শোনো সামনে এক্সাম, তাই এখন থেকে সব প্রকার ভাবনা চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় কনসেন্ট্রেট করো, আর তুমি আর রোদে খুব দুষ্টু, এইসব দুষ্টুমি বন্ধ করতে হবে, আমি যেন রেজাল্ট A+ দেখি। বুঝতে পেরেছ? আমিও বলি জি স্যার। তারপর চলে আসি। ওমা, স্যার কি আজকে চুমু দিতে ভুলে গেল নাকি? তুই মনে করিয়ে দিতে পারিস নাই? উফ, চুপ কর তো। আর একটা উল্টা পাল্টা কথা বলবি না। ওকে, চুপ করলাম। অর্ধেকটা পথ চলার পর ইকরা বাসা চলে আসে, ইকরা আমাকে বাই বলে চলে যায়। বাকি পথটা আমার একাই যেতে হয়। এই সময় রাস্তাটা বেশ শুনশান থাকে। আমি নিরিবিলি হেঁটে চলছি। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাকে ফলো করছে। পেছনে ফিরে দেখলাম কেউ নেয়। আবার কিছুটা হাঁটার পর মনে হলো কেউ যেন আমাকে দেখছে। এমনিতেই জায়গাটা এতটা নীরব, তার উপর আমার মনে উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসছে। ভয় সোজা হাঁটা দিলাম, মনে মনে ঠিক করে নিলাম যাই হোক না কেন পেছনে তাকাবো না। কিছুটা পথ যাওয়ার পর আমি বাসায় পৌঁছালাম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসায় ঢুকি। সন্ধ্যা 6টা 30। নাস্তা করে পড়ার টেবিলে বসে স্যারের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ বাদে স্যার এলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তুমি প্রথমে ইংরেজিটা বের করো। এটা দিয়েই শুরু করি। আচ্ছা স্যার। স্যার খুব ভালোভাবে আমাকে পড়াচ্ছে আর আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার চোখগুলো যেন কেমন। হঠাৎ খেয়াল করলাম স্যারের ঘাড়ের উপর ছোট্ট করে সাপের ট্যাটু করা। আমি বেশ অবাক হয়, এত কিছু থাকতে স্যার সাপ কেন ট্যাটু করিয়েছে? স্যারকে কি জিজ্ঞেস করব? না না থাক, স্যার কি ভাববে কে জানে। তার চেয়ে কিছু না বলাই ভালো। কিছুক্ষণ পরের পর আম্মু 1 কাপ দুধ আর 1 প্লেটে কিছু বিস্কিট স্যারকে খেতে দিয়ে যায়। স্যার একটানে দুটোটা খেয়ে নিল। স্যারের খাবার স্টাইলেই বুঝলাম ওনার দুধ খুব প্রিয়। আমাকে অঙ্ক করতে দিয়ে স্যার বুকশেলফ থেকে একটা বই নিয়ে পড়ছিলেন। হঠাৎ উনি বইটা বন্ধ করে আমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা রোদিয়া, তোমার কাছে সাপ কেমন লাগে? ওনার মুখে সাপের কথা শুনে আমি বিস্ফোরিত চোখে তাকিয়ে বলি, সাপ? সাপ পছন্দ করো? আমি কি বলবো বুঝতে পারছি না। কেমন অদ্ভুত প্রশ্ন। সাপ কি কারো পছন্দের জিনিস হতে পারে? অনেক সময় হয়, কিন্তু এইসব কিছু ডিসকভারিতেই দেখা যায়। আমি চুপ করে আছি দেখে স্যার বলে, একটা কথা শোনো, কখনো কোনো সাপকে বিনা কারণে মারবে না। না হলে কিন্তু সাপেরাও কোনো না কোনো ভাবে তোমার ক্ষতি করতে চাইবে। বুঝেছ? সত্যি বলতে আমি বুঝিনি উনি কেন আমাকে এই কথাগুলো বলছে। স্যার, আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন? না, আসলে আমার খুব সাপ পছন্দ, তাই কেউ বিনা কারণে সাপকে মারুক সেটা আমি চাই না। আচ্ছা দেখো, আগে বাদ দাও এইসব।
তুমি অঙ্ক করো। কথাটা বলে স্যার আবার বই পড়ায় মনোযোগ দিল। আর আমি ভাবছি উনি তো সাপ নিয়ে কথা তুললেন, আবার উনি বলেন বাদ দিতে। অদ্ভুত তো। 8টার দিকে স্যার চলে যান। ভালো লাগছিল না, তাই 1 কাপ কফি বানিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। কফি খাচ্ছি আর স্যারের কথা ভাবছিলাম। কেমন যেন খেয়ালি করে কথা বলেন উনি। কফি খাওয়া শেষ করে ফিরে আসতে নিলেই আমার চোখ যায় সামনের ঝোপের দিকে। দেখলাম এক জোড়া নীল চোখ আমাকে দেখছে। এমন শীতল চাহনি দেখে আমার পুরো শরীর কেঁপে উঠল, সাথে সাথে আমি আম্মু বলে চিৎকার দেই। আমার চিৎকারে আম্মু দৌড়ে বারান্দায় আসে। কিরে, কি হয়েছে? আম্মু ওই যে ওই ঝোপের আড়াল থেকে এক জোড়া নীল চোখ আমাকে দেখছিল। কই, আমি তো কিছু দেখতে পারছি না। আমি তাকিয়ে দেখলাম, সত্যি এখন আর কিছু দেখা যাচ্ছে না। এতক্ষণ তো ছিল আম্মু। এই দেখো, আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, কি ভয়ঙ্কর লাগছিল। আমার কথায় আম্মু কিছুটা রেগে বলে, তোকে আমি বলি না মোবাইলে এইসব ভয়ঙ্কর সিরিজগুলো দেখবি না। সারাটা দিন শুধু এইসব দেখিস, তাই তোর মাথার মধ্যে এই সকল ভয়ানক জিনিসগুলো বসে গেছে, তাই এখন তুই বাস্তবেও এইসব ইমাজিন করছিস। ইমাজিন? এটা কি সত্যি আমার ইমাজিন ছিল? তা নয়তো কি? শোন, আজকের পর থেকে যেন আর আমি এইসব কিছু দেখতে না দেখি। বইও কতগুলো পড়িস, অদ্ভুত অদ্ভুত গল্পের বই পড়, তা না ওনার শুধু রহস্য পছন্দ, তাই তোমার সাথে এমনি হবে। এখন যা, এইসব মাথা থেকে বের করে পড়তে বসো। আচ্ছা। আম্মু আমার হাত থেকে কফির কাপটা নিয়ে চলে যায় আর আমি গিয়ে পড়তে বসি। যত এইসব নিয়ে ভাববো ততই মাথা নষ্ট হবে, তার চেয়ে নিজেকে পড়াশোনায় বিজি রাখাই ভালো। রাত 10:30। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গাইলিয়ে দেই। হাতের কাছে ফোনটা পেয়ে মনে হলো ইকরাকে একটা কল দেওয়া যায়। হ্যালো। কে বলছেন? ঢং করে। তোর সুতিন। আমি আমার জামাইকে অন্য কারোর সাথে ভাগ করবো না, বুঝেছিস? জি বুঝেছি ম্যাডাম। তা হঠাৎ কি ভেবে আমার কথা মনে পড়লো? এত ঢং করিস না, তো ভালো লাগছিল না, তাই তোকে কল দিয়েছি। ও আচ্ছা। ও আচ্ছা, তোকে তো একটা কথা বলা হয়নি, আমি বাসায় টিচার রেখেছি। ওমা, বলিসনি তো, কবে থেকে? এই তো আজই প্রথম পড়ালো। ও তো স্যার দেখতে কেমন রে? ক্রাশ ট্রাশ খেয়েছিস? আমি কি তোর মতো যাকেই দেখি তার উপর ক্রাশ খাই? আমি খুব ভদ্র মেয়ে, বুঝেছিস? আমি জানি তুমি কত ভদ্র। এখন এটা বল, স্যার আসলে কেমন? ভালো। দেখতেও মাশাআল্লাহ, তবে ওনার চোখগুলো বেশি অ্যাট্রাকটিভ। জানিস তো, ওনার চোখগুলো না পুরো গাঢ় নীল। এত নীল চোখ আমি আগে দেখিনি। বাবা, এত কিছু দেখার পরও তুমি নিজেকে ভদ্র দাবি করলে আমি বলবো তাহলে সানি লিওন ও একেবারে পিওর ভার্জিন। ধুরোর কুত্তি, তোকে বলি কি আর তুই বুঝিস কি? তোকে কিছু বলাই বৃথা। হিহিটা পছন্দ হলে বলো, সেটিং করিয়ে দেই। ওই তুই চুপ করবি, নয়তো আমি কিন্তু কল কেটে দিব। ওকে, আমি আর কিছু বললাম না, তুই বল। সামনে যে আমাদের ফেয়ারওয়েল আসছে, সেটার জন্য কি কি প্ল্যান করলি? ও দোস্ত, অনেক প্ল্যানিং করেছি, কালকে কলেজে এসে সব বলবো কেমন? ওকে, তাহলে এখন রাখি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আমি ফোন রাখতে আম্মু রুমে আসে। রোদিয়া, আমি তোর সাথে ঘুমাই। তুই যদি আবার রাতে ভয়টা পাস। আমি খুশি হয়ে বললাম, ঠিক আছে। আম্মু শোয়ার সাথে সাথে আমি আম্মুকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে বাড়ি দেই। সকাল 11টা। ক্যান্টিনে বসে কফি খাচ্ছি আর আমাদের ফেয়ারওয়েলের প্ল্যানিং করছি। কিন্তু দোস্ত, আমি যে শাড়ি পরতে পারি না। আমি অসহায়ের মতো ফেস করে বললাম। তো এমনভাবে বলছিস আমি যেন পারি? শোন, আমি পরশু সকালে তোদের বাড়ি চলে যাব, তারপর আমরা একজন অন্যজনকে শাড়ি পরতে হেল্প করবো, আর আন্টি তো আছেই। ওকে, তাহলে সকাল সকাল চলে আসবি। আচ্ছা। চল তাহলে এখন ক্লাসে যাই। চল। কলেজ ছুটি হওয়ার পর আমি আর ইকরা বাসার দিকে রওনা দেয়। অর্ধেক পথ যাওয়ার পর ইকরা ওদের বাসায় চলে যায়, আমি আবার চলতে শুরু করি।
আমার বাসায় কাছাকাছি চলে আসার পর হঠাৎ খেয়াল করলাম কয়েকটা বাচ্চা ছেলে একটা সাপকে ঘিরে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, তারা সাপটাকে বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করছে। সাপটাও ফনা তুলে ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। বাচ্চা তো তাই ওরা এটাকে নিয়ে মজা করছে, কিন্তু সাপটাও তো যে কোনো সময় ওদের অ্যাটাক করতে পারে। না না, ওদেরকে ওখান থেকে সরিয়ে আনতে হবে। আমি যেতে যেতেই দেখলাম একটা বাচ্চা বড় পাথর নিয়ে সাপটাকে মারার জন্য উদ্যত হচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে ওর হাত ধরি, তারপর নিচু হয়ে বসে বলি, বাবু কি করছিলে তুমি? আপু, এই সাপটাকে আমি মারবো। কেন বাবু, এই সাপটা কি তোমার কোনো ক্ষতি করেছে? না। তাহলে ওকে কেন মারবে? দেখো সোনা, তোমাকে যদি কেউ এই পাথরটা দিয়ে আঘাত করে তাহলে তোমার কষ্ট হবে না, তেমনি তুমিও যদি এটা দিয়ে এই সাপটাকে আঘাত করো তাহলে ওরও তো কষ্ট হবে। ওরও তো আমাদের মতো প্রাণ আছে। কোনো প্রাণীকেই বিনা কারণে আঘাত করবে না। তবে যদি কোনো প্রাণী তোমাকে আক্রমণ করতে আসে, শুধুমাত্র তখনই তুমি নিজেকে সেভ করার জন্য তাকে আঘাত করতে পারো, অন্যথায় না। বুঝেছো? হুম আপু, আমরা বুঝেছি। আর আমরা কোনো প্রাণীকে কষ্ট দিব না। প্রমিস তো? হুম প্রমিস, সবাই একসাথে বলে। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখি সাপটা নেয় কখন এখান থেকে চলে গেল টেরও পাইনি। জাকগে খুব ভালো লেগেছে, যদিও আমি ওর সাপকে প্রচুর ভয় পাই, তাও অযথা কোনো কারণ ছাড়া আমি কেন তার ক্ষতি চাইব। ভালোই হয়েছে, বাচ্চাগুলোও বুঝেছে আর সাপটাও বেঁচে গিয়েছে। বাসায় পৌঁছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। স্যার আসার কিছুক্ষণ আগে আমার ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে পড়তে বসি। কিছুক্ষণ পর স্যার পড়ানো শেষ করে চলে যাচ্ছিলেন। হঠাৎ কি মনে করে আমাকে বলে, ধন্যবাদ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ধন্যবাদ কেন স্যার? স্যার মুচকি হেসে বলল, বিকজ ইউ ডিসার্ভ ইট। কথাটা বলেই স্যার বেরিয়ে যান। আমি তো বুঝতেই পারছি না কোনো কারণ ছাড়া স্যার আমাকে ধন্যবাদ কেন দিল। ও হে, আমি যে আজকে সব পড়া বলতে পেরেছি তাই হয়তোবা স্যার খুশি হয়ে থ্যাংক ইউ বলেছে। হি হি, আমি খুব ভালো স্টুডেন্ট। 2 দিন পর আমি আর ইকরা এই মুহূর্তে কলেজের ফাংশনে এসেছি। আমি লাল রঙের শাড়ি পরেছি আর ইকরা পরেছে নীল রঙের শাড়ি। ইকরাকে দেখার পরে তো আমাদের আফসান স্যারের পলকই পড়ছে না। আর বেচারি ইকরা স্যারের এইভাবে তাকিয়ে থাকাতে বেশ আনকমফোর্টেবল ফিল করছে। কিন্তু আমি ব্যাপারটা অনেক উপভোগ করছি। রোদিয়া দেখেছি শৈলুচুটার অবস্থা। এইভাবে কেউ তাকিয়ে থাকে? আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে। আরে বেইবো, তোমাকে আজকে যা লাগছে না তাতে তো স্যার ফিরা হবেই। ধুলোর কারো চোখে পড়লে কি ভাববে বলতো? কেউ কিচ্ছু ভাববে না, কারণ সবাই জানে তোদের যে বিয়ে ঠিক হয়ে আছে। সো জাস্ট চিল। আর সবচেয়ে বড় কথা হলো, এমন রোমান্টিক জামাই পেতে ভাগ্য লাগে, বুঝেছো? হুম, খুব বুঝেছি। তোমাকে যাই বলি না কেন, তুমি তো শুধু স্যারের পক্ষ নিয়েই কথা বলবা, এটা আমি জানি। জানিসই যখন তখন আর কিছু বলিস না। ইকরা ভেঙচি কেটে বলল, যা কিছু বলবো না। আজ অনেক আনন্দ করেছি দুজন। ফাংশন শেষে বাসায় ফিরছিলাম আজ একাই, কারণ ইকরাকে নিয়ে রাফসান স্যার নাকি ঘুরতে যাবে। আমাকে বলেছিল, কিন্তু আমার যাওয়াটা ঠিক হবে না সেটা আমি জানি। ওরা ওদের মতো করে সময়টা কাটাক, আর আমি সিঙ্গেল মানুষ একা একা বাসায় ফিরি। প্রায় অর্ধেক পথ আসার পর দেখলাম রাস্তার মোড়ের সামনে কয়েকটা ছেলে বাইক নিয়ে বসা। আমি ভয়ে ভয়ে ওদের ক্রস করছিলাম, হঠাৎই সবগুলো ছেলে আমাকে ঘিরে ধরল। আমি খুব ঘাবড়ে যাই, এমন সিচুয়েশনে আগে কখনো পড়িনি। ওদের মধ্যে একটা ছেলে অন্য ছেলেকে বলছে, দোস্ত দেখেছিস মালটাকে? হুম হেব্বি রে। আমি এবার চিৎকার করে বলি, কারা আপনারা? আমার পথ আটকালেন কেন? একটা ছেলে বিকটভাবে হেসে বলল, আরে সুন্দরী, কেন পথ আটকালাম বুঝতে পারছো না? আসলে বেশি কিছু না, শুধু তোমার সাথে একটু সময় কাটাবো। কথাটা বলি ওই ছেলেটা আমার হাত ধরে, আর আমি রাগের সাথে সাথে ওকে ঠাস করে চড় মারি। ছেলেটা গালে হাত দিয়ে আমার দিকে তাকায়, তারপর চোখ লাল করে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারিস? এখনই তোর সাহস আমি বের করছি। কালকের খবরের কাগজের হেডলাইনটা তোকে নিয়ে হবে।
কথাটা বলে ছেলেটা যেই আমার শাড়িতে হাত দিতে যাবে হঠাৎ করে কোত্থেকে যেন একটা বিশাল বড় সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরে। ছেলেটার এই অবস্থা দেখে বাকি যে কয়টা ছেলে ছিল সবগুলো দৌড়ে পালিয়েছে। আর আমি এখনো সেখানে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। আমার চোখের সামনে ওই সাপটা ছেলেটাকে গিলে ফেলছে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি নড়তে পারছি না, মনে হচ্ছে বরফ হয়ে গেছি। আমি আর বেশিক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকতে পারলাম না। মাথা ঘুরে চোখের সামনে সবকিছু অন্ধকার দেখলাম, তারপর আর কিছু মনে নাই। চোখ বন্ধ করা অবস্থায় টের পাচ্ছি কেউ আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। আমি ধীরে ধীরে চোখ মেলে তাকাই। চোখ খুলে দেখি রুদ্র স্যার আমার উপর কিছুটা ঝুঁকে পড়ে আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। আমাকে চোখ খুলতে দেখে উনি একটু সরে বসে বলেন, যাক, জ্ঞান ফিরেছে, এখন শরীর ভালো তো? আমি মাথা নাড়িয়ে বললাম। তারপর উনি আমার আম্মুকে ডাকলেন, আন্টি রুমে আসুন, রোদিয়ার জ্ঞান ফিরেছে। স্যারের কথায় আম্মু তড়িঘড়ি করে আমার রুমে এসে আমার পাশে বসে, কি হয়েছিল তোর মা? হঠাৎ এমন সেন্সলেস হয়ে গিয়েছিলি কেন? আমি শোয়া থেকে আস্তে আস্তে উঠে বসলাম, তারপর আম্মুর কাঁধে মাথা রেখে বললাম, আম্মু, আমি এক খুব ভয়ঙ্কর কিছু দেখেছি রাস্তায়। কি দেখেছিস মা? আমি আম্মুকে সবটা বলি। আমার সব কথা শুনে আম্মুও ঘাবড়ে যায়। কি বলছিস, সাপ তোকে বাঁচিয়েছে? এটা কিভাবে সম্ভব? আমি কিছু বলার আগেই স্যার বলেন, সম্ভব আন্টি। আপনি যদি কোনো সাপকে হেল্প করেন তাহলে সেই সাপও আপনি বিপদে পড়লে আপনাকে হেল্প করবে। রোদিয়া, তুমি কোনো সাপকে হেল্প করেছো? জি স্যার। আমি আম্মু আর স্যারকে সেই দিনের ঘটনাটাও বলি। এত কিছু হয়ে গেল, তুই আমাকে কিছু বললি না। আসলে তুমি যদি আবার টেনশন করো তাই। তবে আমি কিন্তু রোদিয়া খুব খুশি হয়েছি। অসহায় প্রাণীদের সাহায্য করা আমাদের দায়িত্ব। জি স্যার। আচ্ছা, তো আজ তুমি রেস্ট নাও। আজ আর পড়ালাম না, কালকে থেকে আবার আসবো। আচ্ছা স্যার। স্যার চলে গেলে আমি আম্মুকে জিজ্ঞেস করি, আচ্ছা আম্মু, আমি তো রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম, তাহলে আমি বাসায় আসলাম কিভাবে? তোকে রুদ্র নিয়ে আসে। স্যার? কিন্তু স্যার আমাকে কিভাবে পেল? আসলে তোর বাসায় ফিরতে লেট হচ্ছিল বলে আমার খুব টেনশন হচ্ছিল, অনেকবার তোর নাম্বারে কল দেই, কলও ধরছিলি না। তারপর আবার ইকরাকে কল দেই, ও বলে তুই নাকি অনেক আগে বেরিয়ে গেছিস। ইকরার কথা শুনে টেনশন আরো বেড়ে গেল। এতক্ষণ তো লাগার কথা না, কোনো বিপদ হলো না তো? কাকে বলবো বুঝতে না পেরে রুদ্রকে ফোন দিয়ে সবটা বলি। ও বলে, আন্টি আপনি টেনশন নিয়ে না, আমি রুদিয়াকে খুঁজে নিয়ে আসি। কিছু সময় বাদেই তোকে কোলে করে নিয়ে হাজির হলো। তোকে ওইভাবে দেখে আমার আত্মা জোরে পানি ছিল না রে মা। অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি আম্মুকে জড়িয়ে ধরে বলি, আমার কিছু হয়নি আম্মু, আমি এখন একদম ফিট। আজকে যদি ওই সাপটা না আসতো না তাহলে অনেক কিছুই হতে পারতো। ঠিক বলেছিস। বিপদে পড়লে আল্লাহই কোনো না কোনো ভাবে তার বান্দাকে রক্ষা করেন। একদম ঠিক বলেছ আম্মু। তবে জানো তো, ওই দৃশ্যটা ভাবলে এখনো আমার গা কাটা দিয়ে উঠে। কি ভয়ানক, আমি তোমাকে বুঝতে পারবো না। আচ্ছা আম্মু, ওই ছেলেটার পরিবার তো ওর কোনো খোঁজ পাবে না, তখন ওরা কি করবে? কি জানি কি করবে, তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর এসব নিয়ে ভাবিস না, নয়তো অসুস্থ হয়ে পড়বি। আচ্ছা আম্মু, আর ভাববো না। আচ্ছা তাহলে তুই রেস্ট নিয়ে আমি রাতের খাবারটা রান্না করি। ঠিক আছে। আম্মু চলে গেলে আমি আবার শুয়ে পড়ি, তখনই ইকরা কল দেয়। হ্যালো। হ্যালো রোদিয়া, কি হয়েছে তোর? দোস্ত, আমার এখন কিছু বলতে ভালো লাগছে না রে, কাল বলবো। আচ্ছা, তো এইটুকু বল, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। তুই কোনো টেনশন করিস না। আর এখন আমি বেশি কিছু বলতে পারবো না, পরে তোকে সবকিছু বলবো। আচ্ছা, তো পরে কথা হবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। আসলে শরীরটা এতটাও দুর্বল না হলেও মনটা ভীষণ দুর্বল। বারবার সেই কথাটা মনে পড়ছে। মাথাটা ভার হয়ে আছে।
হয়তো এত প্রেশার নিতে পারছে না। চোখ বন্ধ করে ভাবছি এর না অনেক হয়েছে, আর আমি এই সাপ টাপ নিয়ে ভাববো না। সামনে আমার এক্সাম, এখন থেকে পুরো মনোযোগ শুধু পড়াশোনায় দিব, আর কিছুতে না। এখন থেকে আর কোনো হরর সিরিজও দেখবো না। এইসব দেখতে দেখতেই আমার মাথার মধ্যে এইসব সেট হয়ে বসে গেছে। এখন থেকে সবকিছু দেখা বন্ধ, অনলি পড়াশোনা। কথাগুলো মনে মনে প্রতিজ্ঞা করে নিলাম। কিছুদিন পর, এখন আমি পুরোপুরি সুস্থ। নিজেকে পড়াশোনার মাঝে ব্যস্ত করে নিয়েছি। প্রতিদিন স্যার আসেন, পড়িয়ে যান। সেদিনের পর থেকে আর অস্বাভাবিক কিছু ঘটেনি। আজ একটু বিকেলে ইকরার সাথে হাঁটতে বেরিয়েছি। কলেজ বন্ধ হয়ে যাওয়ায় ওর সাথে আর আগের মতো প্রতিদিন দেখা হয় না। তাই মাঝে মধ্যে এইভাবে একটু আটটু হাঁটতে বের হয় আর কি। রোদিয়ে চল আজকে রহিম চাচার দোকানে গিয়ে ফুচকা খেয়ে আসি। ফুচকার কথা শুনেই মুখটা উজ্জ্বল হয়ে গেল। চল চল, কতদিন খাই না। খুশি মনে দুজনে রহিম চাচার দোকানে যাই। আমাদের দেখিয়ে উনি বলেন, মেলাদিন পরে দেখলাম ও তোমরা এখন দিয়ে রায়োটাই না। চাচার ফুচকা কি আর ভালো লাগে না তোমাগো? আমি হেসে বলি, কি বলেন চাচা, আপনার ফুচকা বেস্ট। এর সাথে অন্য কিছুর তুলনা চলে না। আসলে আমাদের তো এক্সাম সামনে, তাই পড়াশোনা নিয়ে দুজনেই বিজি, তাই আর কি এইদিকে তেমন একটা আশা হয় না। ও বুঝছি। আচ্ছা, তো তোমরে ঝাল ঝাল করে ফুচকা বানিয়ে দিতে হইব, ঠিক কইছি না? চাচা, একদম ঠিক। ফুচকা খেতে খেতে এখন আপনিই বুঝে গিয়েছেন আমাদের পছন্দ। হমা, তোমরা যে ঝাল ঝাল পছন্দ করো ওইটা আমি বুঝা গেছি। এই লও রোদিয়া মা, এইটা তোমার, আর ইকরা মা, এইটা তোমার। ফুচকাটা মুখে দিতে মনে হলো এতদিনে ফুচকার পিপাসাটা মিটেছে। অসাধারণ চাচা, আমাকে আরো এক প্লেট দেন, আরো বেশি করে ঝাল দিয়ে দেন। এই তুই কি বলছিস, তোর না ঝাল খাওয়া বারণ? ডাক্তার না করেছে না ঝাল খেলে তুই অসুস্থ হয়ে পড়িস, কোনো দরকার নেই এত ঝাল খাবার। উফ ইকরা, একদিন একটু প্লিজ বারণ করিস না, আবার কবে এই ফুচকা খাওয়া হবে কে জানে, তাই আজকে একটু ভালো করে খেয়ে যাই। আমি কিছু জানি না, তুই যদি অসুস্থ হোস আমি আন্টিকে বিচার দিব যে তুই আমার কথা শুনিসনি। আগে থেকে বলে রাখলাম কিন্তু। আরে একদিন খেলে কিছু হবে না। চাচা দিন তো ঝাল দিয়ে এক প্লেট। সন্ধ্যার দিকে বাসায় ফিরি। শরীরটা যেন কেমন কেমন লাগছে, মনে মনে ভাবছি ঝাল ফুচকার এফেক্ট শুরু হয়ে গেল নাকি, আল্লাহ আজ যেন অসুস্থ না হয়, নয়তো আম্মু আমাকে কি যে করবে। বারবার বারণ করেছে বেশি ঝাল দেওয়া যেন কিছু না খায়, কিন্তু ফুচকা কি এর ঝাল ছাড়া ভালো লাগে? ফ্রেশ হয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসি। শরীরটা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে। বুক পেট জ্বলছে। আল্লাহ, কি করব এখন? কিছু না ভেবে চুপচাপ শুয়ে পড়ি। নিজের ভুলের ফল নিজেকেই ভোগ করতে হবে। কিরে রোদিয়া, এই সময় শুয়ে আছিস, শরীর খারাপ নাকি? না, আসলে হালকা শরীর খারাপ লাগছিল, বেশি কিছু না। বাইরে থেকে কি খেয়ে এসেছিস? আম্মুর কথা শুনে আমি তার দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস করে বলি, ফুচকা খেয়েছিলাম। আম্মু এবার চোখ পাকিয়ে বলে, নিশ্চয় অনেক ঝাল দিয়ে খেয়েছিস? আমি সাথে সাথে মাথা নিচু করে ফেলি। জানতাম তুই আমার কথা শুনবি না, এখন নিয়ে এবার ভোগ কর কষ্ট। আম্মু সরি, এর খাবো না। প্রতিবারই এক কথায় বলিস, কিন্তু কোনো লাভ হয় না, ঠিকই আবার খাস। এইবার একদম সত্যি, আর জীবনে খাবো না। আম্মু বিরক্ত হয়ে বলে, আচ্ছা দেখা যাবে কতটুকু কথা রাখতে পারো। এখন রেস্ট নিয়ে আমি তোর জন্য ঠান্ডা শরবত বানিয়ে আনছি। আচ্ছা। শরবতটা খেয়ে একটু আরাম পাচ্ছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল, মনে হয় স্যার এসেছে। রোদিয়ে, তোর স্যার এসেছে বোধ হয়। আম্মু তুমি আজকে স্যারকে বারণ করে দাও, আজকে শরীর ভালো লাগছে না, তাই পড়বো না। আচ্ছা ঠিক আছে। ভাবছি আম্মু স্যারকে বললে স্যার চলে যাবে, কিন্তু না, কিছুক্ষণ বাদে স্যার আমার রুমে ঢুকলো। স্যারকে দেখে আমি তাড়াতাড়ি করে বিছানার সাইড থেকে ওড়নাটা নিয়ে গায়ে দেই। স্যার আমাকে খুব গম্ভীর গলায় প্রশ্ন করে, তুমি জানো না ঝাল খেলে তুমি অসুস্থ হয়ে যাও, তারপরে কেন খেলে? আমি মাথা নিচু করে বলি, আসলে স্যার ভেবেছিলাম একদিন খেলে কিছু হবে না। আমার কথায় উনি আমাকে ধমক দিয়ে বলে, হোয়াট রাবিশ, একদিন খেলে কিছু হবে না এটা তোমাকে কে বলেছে?
সামনে এক্সাম, এখন যদি তুমি কদিন পর পর এভাবে অসুস্থ হও তাহলে কি করে হবে? এখন একদিন পড়া মিস দেয়া মানে বুঝো তুমি? আমি চুপচাপ মাথা নিচু করে স্যারের ধমক গুলা হজম করছি। হঠাৎ করে স্যার আমার খুব কাছে এসে বলে, নিজের খেয়াল কেন রাখো না বলতো? এখন তো আর বাচ্চা নও যে সবকিছু তোমার আম্মু তোমাকে বলে দিবে। আর যেন আমি না শুনি তুমি ঝাল খেয়ে অসুস্থ হয়েছ। নয়তো এখন তো জাস্ট বকা দিচ্ছি, তখন কিন্তু পানিশমেন্ট দিব। কি মনে থাকবে তো? আমি মাথা নাড়িয়ে বললাম, গুড। বেশি শরীর খারাপ লাগলে মেডিসিন নিও। আচ্ছা স্যার। হুমা, তাহলে আসি। তুমি রেস্ট নাও। মনে মনে ভাবছি, শালা বজ্জাত আমাকে এত কথা শুনিয়ে এখন বলে রেস্ট নিতে তোর কিরে, আমি অসুস্থ হলে আমি আরো 100 বার ঝাল খাবো, দেখি তুই কি করিস। ও আসছে আমাকে থ্রেট দিতে। আমি যেন ওনার ভয় কাঁপছি, মনে মনে ইচ্ছে মতো বকে নিলাম বেটাকে, এখন শান্তি পাচ্ছি। রাত 12টা। ভাইয়া, এই কি সেই মেয়েটার বাসা? হুম। ভাইয়া, তুই কি এই মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিস? রুদ্রাণীর কথায় রুদ্র খেপে গিয়ে বলে, তুই কি পাগল? আমি ওর প্রতি কেন দুর্বল হব? তাহলে প্রতিদিন তুই এই মেয়ের বারান্দার সামনে এসে কেন দাঁড়িয়ে থাকিস? কেন ভেতরে গিয়ে তুই তোর প্রতিশোধ নিতে পারিস না? রুদ্রাণীর কথায় রুদ্র কি উত্তর দিবে জানে না, তার কাছে এই প্রশ্নের উত্তর জানা নাই। সে তো প্রতিদিন এটা ভেবেই আসে যে সে আজকে প্রতিশোধ নিবে, কিন্তু কোনোভাবেই রুদ্রতা করে উঠতে পারে না। কিরে ভাইয়া, চুপ করে আছিস কেন? দেখিস ভাইয়া, প্রতিশোধ নিতে গিয়ে আবার ভালো না বেসে ফেলিস। এইসব কি বলছিস তুই? মাথা খারাপ নাকি? তুই জানিস না এটা কোনোভাবেই সম্ভব না। ওকে আমি কখনো ভালোবাসবো না, ও আমার ভাইকে মেরেছে, এর সত্য আমি নেবই। আর তুই এখন যা এখান থেকে, আমার কাজ আমি বুঝে নিব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুইও তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা। রুদ্র ভাবছে কেন সে বারবার প্রতিশোধ নিতে এসেও ফিরে যাচ্ছে, তাহলে কি রুদ্রাণীর কথাটাই ঠিক? না না, আমি কখনোই ওর মায় পড়ব না। ও আমার ভাইকে মেরেছে, আমি ওকে মারব। আই জাস্ট কিল হার। কথাটা মনে মনে ভেবে রুদ্র রুদিয়ার বাসার ভেতর প্রবেশ করে। বারান্দা টপকিয়ে উপরে উঠে রুদ্র। বারান্দার দরজাটা খোলা থাকায় খুব সহজেই রুদিয়ার রুমে ঢুকে সে। রুমে ঢুকে দেখে রুদিয়া একটা লং শার্ট আর প্লাজো পরে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রুদ্র পলকহীন চোখে ওর দিকে তাকিয়ে আছে। রুদিয়ার ছোট ছোট চুলগুলি বাতাসের সাথে সাথে তাল মিলিয়ে তার মুখের উপর আছড়ে পড়ছে। তাই দেখে রুদ্র মনে মনে ভাবে, এই মেয়েটা এত মায়াবী কেন? আর এই ড্রিম লাইটের আলোতে যেন আরো বেশি মায়াবী লাগছে। কেন যে বারবার ওকে আঘাত করতে এসেও পারি না, বারংবার ওর মায়ের কাছে হার মানতে হয়। কিন্তু আর না, আজকে আমাকে আমার প্রতিশোধ নিতেই হবে। রুদ্র ধীর পায়ে রুদিয়ার দিকে এগিয়ে যায়। রুদিয়ার কাছে বসে সে আলতো হাতে ওর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। হঠাৎ রুদ্রের চোখ যায় রুদিয়ার বালিশের পাশে রাখা একটা ডায়েরির দিকে। সে আস্তে করে সেটা হাতে নেয়। তারপর ডায়েরির প্রথম পাতাটা উল্টায়। সেখানে দেখে রুদিয়ার বাবার ছবি লাগানো, তার নিচে লেখা আই মিস ইউ আব্বু। তারপর আবার অন্য একটা পাতা উল্টিয়ে দেখে ওর আম্মুর ছবি। এভাবে প্রথম বেশ কয়েকটা পাতার মধ্যে ওদের বাবা মা আর ওর ছবি লাগানো। ছবি পাতা শেষ হতে রুদ্র দেখে বিভিন্ন তারিখে ঘটে যাওয়া ঘটনাগুলো সে লিখে রেখেছে। রুদ্র হঠাৎ কি ভেবে অনেকগুলো পাতা উল্টিয়ে 12 তারিখটা দেখে সেই তারিখের ঘটনাটা রুদ্র পড়ছে। আজ কলেজ থেকে আসার পথে আমি ভুল করে একটা সাপকে পাড়া দিয়ে মেরে ফেলি। এখন খুব খারাপ লাগছে, আমার জন্য একটা নিরীহ প্রাণী মারা গেল। যদিও আমি ইচ্ছে করে করিনি, না দেখেই পাড়াটা পড়ে যায়, তবুও খারাপ লাগছে। আল্লাহ, আমি সরি। আমি ভুল করে তোমার একটা সৃষ্টিকে মেরে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কথাটা পড়ে রুদ্র একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে তারপর ডায়েরিটা বন্ধ করে রাখতে যাবে, তখন ডায়েরির কয়েক পাতা উল্টি 15 তারিখে লেখাটা চোখে পড়ে। ওই দিন রুদ্র প্রথম ওদের বাসায় আসে। তাই সে ডায়েরিটা আর বন্ধ না করে খুব আগ্রহ নিয়ে ওই পাতাটা পড়া আরম্ভ করে। মারা যে সন্তানদের সকল সমস্যা বুঝে, আজ তার আবার প্রমাণ পেলাম। আমার এক্সামের প্রিপারেশনের জন্য একজন স্যারের প্রয়োজন ছিল, কিন্তু এই কথাটা আম্মুকে কখনো বলিনি।
কারণ আব্বুর পেনশনের টাকাতেই সংসারটা কোনো রকমে চলছে, তার উপর আমি যদি বাসায় টিউটর রাখি তাহলে সেটা বেশি খরচ পড়বে, তাই এর আম্মুকে স্যারের কথা বলেনি, কিন্তু আম্মু ঠিকই বুঝেছে, তাই আজকে আমার জন্য স্যার ঠিক করেছে। আম্মু মুখে শুনেছি স্যার নাকি খুব ভালো। স্যারকে আমার কাছেও ভালো লেগেছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো স্যারের চোখ। এত নীল চোখের মনে হয় কারোর? আল্লাহ, আমি তো প্রথম দেখায় ওনার চোখের গভীরতায় ডুবে গেছি। উফ, কি মায়া ওনার চোখে। তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থাকি। আরে এইসব কি লিখছি আমি, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? না না, আর কিছু লিখবো না, পড়ে যদি সত্যি সত্যি ওনার মায়া পড়ে যাই। লেখাগুলো পড়ে রুদ্র মুচকি হেসে বলে, পাগলি একটা। তারপর ডায়েরিটা আগের জায়গায় রেখে রুদ্র রুদিয়ের খুব কাছে গিয়ে বলে, এসেছিলাম তোমাকে মারার জন্য, আমার ভাইয়ের মৃত্যুর রিভেঞ্জ নিতে, কিন্তু এখন মনে হচ্ছে এইভাবে না অন্যভাবে তোমার থেকে রিভেঞ্জ নিব। সো রেডি ফর দের বেবি। কথাটা বলে রুদিয়ার কপালে আলতো করে চুমু দিয়ে রুদ্র বেরিয়ে পড়ে। রুদ্র বেরিয়ে যেতেই রুদিয়া চোখ খুলে তাকাই। ঘুমের মধ্যে মনে হলো কপালে ঠান্ডা কিছু ছোঁয়া পেলাম। কপালে হাত দিয়ে দেখলাম কিছু নেয়। ভোরের হুদাই আমার এত আরামের ঘুমটা ভাঙল। যাক গিয়ে আবার তাহলে ঘুমানো যাক। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। কাল থেকে আমাদের এক্সাম শুরু। কোমর বেঁধে আমি আর ইকরা পড়ছি, যে কোনো কিছু করে ভালো রেজাল্ট করতেই হবে। তবে এই 1 মাস আমার কাছে রুদ্র স্যারকে নিয়ে কিছু খটকা লেগেছে। মাঝে মাঝে স্যার অদ্ভুত সব বিহেভ করত। কেন যেন হঠাৎ করে স্যার আমার প্রতি খুব কেয়ারিং হয়ে গেল। প্রতিদিন না হলেও আমার 10-12 বার করে কল দিয়ে জিজ্ঞেস করে কি করছি, পড়তে বসছি কিনা, খেয়েছি কিনা, আরো কত কি। তবে এই সব কিছুর মাঝে একটা ঘটনা আমার কাছে বেশি ধোঁয়াশা লেগেছে। সেটা হলো, আমি বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম, তখনও স্যার আসেননি। কফি খাওয়া শেষ করে পেছনে ফিরতেই কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে একজোড়া হাত আমাকে ধরে ফেলে। তাকিয়ে দেখি স্যার আমার কোমর জড়িয়ে ধরে আছে। স্যারকে হঠাৎ এইভাবে দেখে যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় স্যারের ছোঁয়ায়। স্যার আমার কোমরের উপর হাত দিয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে সেই জায়গায় যেন কেউ ঠান্ডা বরফ চেপে ধরে আছে। এত শীতল কেন ওনার শরীর? মানুষের শরীর তো এত ঠান্ডা হয় না। স্যারের এমন শীতল হাতের ছোঁয়ায় আমার পুরো শরীরে শিহরণ দিয়ে উঠে, সাথে সাথে স্যারের থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ায়। তখন ভাবছিলাম স্যারকে জিজ্ঞেস করবো যে ওনার শরীর এত ঠান্ডা কেন, কিন্তু পরক্ষণেই কেন যেন মনে হলো এখন এইসব প্রশ্ন করার সময় না। পারফেক্ট সময় আসলে এই প্রশ্নটা করব। তাই এখন আর যা কিছুই ঘটছে না কেন আমি তাতে এত পাত্তা না দিয়ে শুধু দেখছি। এক্সামটা আগে শেষ হোক, তারপর আমার মনে জমিয়ে রাখা সকল প্রশ্ন স্যারকে করব। পরদিন সকালে আম্মুকে সালাম করে এক্সাম দিতে বেরিয়ে পড়ি। নিচে নামতেই দেখি স্যার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। স্যার আপনি? তোমাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু স্যার আমি তো একা একা যেতে পারবো, আপনাকে কষ্ট করে নিয়ে যেতে হবে না। তোমাকে এত কথা বলতে বলেনি। বলেছি গাড়িতে উঠতে, গাড়িতে উঠো। কি আর করবো, স্যারের কথা মতো গাড়িতে গিয়ে বসি। 20 মিটার পর কলেজে গিয়ে পৌঁছায়, তারপর গাড়ি থেকে নেমে কলেজ গেটের সামনে যাই, সেখানে ইকরা ওয়েট করছিল। এই দোস্ত, কার গাড়ি দিয়ে এলি? রুদ্র স্যারের। ও বাবা, তাই নাকি? তলে তলে তো দেখছি অনেক কিছুই হচ্ছে। তুই আবার শুরু করলি? আরে স্যারই বলেছে আমাকে নাকি কলেজে পৌঁছে দিবে, আমি না করেছিলাম, কিন্তু শুনেননি তাই আর কি, ওনার গাড়ি দিয়েই আসি। হুম হুম, বুঝি বুঝি। তুই না বেশি বুঝিস, এখন কথা কম বলে ভেতরে চল। চল। ওরে দেখ, রুদ্র স্যারও আসছে। আমি ফিরে তাকিয়ে দেখি স্যারও আমাদের সাথে আসছে। স্যার আপনি আসছেন যে? তোমাকে ক্লাস অবধি দিয়ে আসি, চলো। স্যার আমি যেতে পারবো, ওই যে ওই বিল্ডিং এর 2 তলায় আমাদের সিট পড়েছে। আমি জানি, কিন্তু আমার মনে হলো একবার দেখে আসি তাই। আচ্ছা ঠিক আছে, চলুন। স্যার আগে আগে হাঁটছেন আর আমরা পেছনে পেছনে। আমার সাথে থাকা পেতনিটা আমাকে খুব জ্বালাচ্ছে, রেগে দিলাম ওর হাতে একটা চিমটি। ও কিরে, আমাকে এত জোরে চিমটি দিলি কেন? তুই তখন থেকে এইসব আজাইরা বক বক করছিস কেন? আজাইরে কি বলেছি?
আমি তো শুধু বলছিলাম রুদ্র স্যার তোর কত কেয়ার করে, কত ভাবে তোর কথা। ভাবে, কারণ আমি ওনার স্টুডেন্ট। একজন টিচারের তার স্টুডেন্টের প্রতি যতটুকু কেয়ার নেওয়া উচিত উনিও ঠিক ততটুকুই কেয়ার নিচ্ছে, বুঝতে পেরেছিস? কিন্তু আমার কাছে মনে হচ্ছে না জাস্ট স্টুডেন্ট হিসেবে এত কেয়ার নিচ্ছে। অন্য কিছুও তো হতে পারে। এবার আমি ওর পা মারিয়ে দেয়, সাথে সাথে ও মাগো করে চিৎকার দেয়। এই কি হচ্ছে কি? না স্যার, কিছু না। এই ইকরা কিছু হয়েছে? কই না তো, কি হবে? তাহলে এত জোরে চিৎকার দিলি কেন? না তো স্যার, ইকরা না, আশেপাশের অন্য কোনো স্টুডেন্ট দিয়েছে। ও আচ্ছা। জি স্যার। সামনে ফিরতে ইকরা আমার দিকে চোখ পাকিয়ে তাকায়। এইভাবে তাকিয়ে কোনো লাভ নেই বেবি। আমি কি তোমাকে ভয় পাই? আমি কিন্তু স্যারকে বলবো যে তুই আমার পা মারিয়েছিস, তাই আমি চিৎকার দিয়েছি। বল বল, আমিও বলে দিব রাফসান স্যার তোকে কিভাবে ঠুস ঠাস করে চুমু দেয়। ছি, তোর লজ্জা করে না বান্ধবীর সিক্রেট কথা স্যারকে বলার হুমকি দিচ্ছিস? শুধু হুমকি না, আমি সত্যি সত্যি বলতে পারবো। আচ্ছা বইন, মাফ কর, আমি কিছু বলবো না, দয়া করে তুইও তোর মুখ বন্ধ রাখো। ওকে, তুই কিছু না বললে আমিও কিছু বলবো না। কথা বলতে বলতে ক্লাসে চলে আসি। স্যার আমাদের ক্লাসে বসিয়ে দিয়ে বেস্ট উইশেস দিয়ে চলে যান। 12টার দিকে পরীক্ষা দিয়ে আমি আর ইকরা ক্লাস থেকে বের হয়। বেশ ভালোই হয়েছে আমাদের পরীক্ষা। আমরা বেরোতেই আমাদের সামনে রাফসান স্যার এলো। কি, কেমন হলো তোমাদের পরীক্ষা? স্যার, আমারটা খুব ভালো হয়েছে। কিন্তু স্যার, ইকরার পরীক্ষা একটুও ভালো হয়নি, মনে হয় ফেল করবে। আমার কথা শুনে ইকরা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ও যেন আমার কথাগুলো হজম করতে পারছে না। ইকরা, তোমার এক্সাম কি আসলেই এত খারাপ হয়েছে? কিছু কি কমন পড়েনি? না স্যার, আমার এক্সাম খুব ভালো হয়েছে। রোদিয়া সব বানিয়ে বানিয়ে বলছে। আল্লাহ, ইকরা তুই স্যারের ভয়ে মিথ্যা বলছিস কেন? ও আচ্ছা, তুই এটা ভাবছিস তো যে তুই ফেল করার কথা শুনে স্যার যদি তোকে বিয়ে না করে, তাই তোর নো টেনশন, স্যার কখনোই এমন করবে না। তুই যদি সবগুলো সাবজেক্টও ফেল করিস তবুও তোকে বিয়ে করবে, তাই না স্যার? ইকরা তো পুরো রোগে দাঁত কিরমির করছে। যদি এখানে স্যার না থাকতো না, নির্ঘাত এতক্ষণে আমাকে চিবিয়ে খেত। স্যার, আপনি কিন্তু ওর কোনো কথা বিলিভ করবেন না, আমার পরীক্ষা সত্যিই ভালো হয়েছে। ওই তুই স্যারকে সত্যি করে বল যে আমার পরীক্ষা ভালো হয়েছে। আমি মিথ্যে কথা কথা বলতে পারি না, তা তোর জন্য না হয় চেষ্টা করে দেখছি। স্যার, ইকরার পরীক্ষা ভালোই হয়েছে। রুদিয়া, আরে চিৎকার করছিস কেন? তোর কথা মতো তো আমি মিথ্যে বলেছি, তোর তো খুশি হওয়ার কথা। এবার কিন্তু আমার সত্যি সত্যি রাগ হচ্ছে রুদিয়া। আচ্ছা বাবা, তোমরা দুজন থামো। আর ইকরা, আমি জানি রুদিয়া এইসব মজা করে বলছে। যেখানে তোমাদের দুজনের সিট একসাথে পড়েছে সেখানে একজনের পরীক্ষা ভালো হবে আর অন্যজন ফেল করবে, এটা হতেই পারে না। জি স্যার, একদম ঠিক বলেছেন। বান্ধবী, তুমি রাগ করো না, আমি একটু মজা করছিলাম। আচ্ছা তো স্যার, আমি যাই। এই দাঁড়া, আমিও তো যাব। আরে তুই আমার সাথে কেন যাবি? স্যার কি করতে এখানে দাঁড়িয়ে আছে? সেটা তোমার ফ্রেন্ড বুঝে না, না রোদিয়া, ওকে বলে লাভ নাই। স্যার, আপনি ভালোভাবে বুঝিয়ে দিন, তাহলেই বুঝবে। ওকে তো ইকরা, তুমি থাকো, আমি গেলাম। ওদেরকে বিখানে রেখে আমি চলে আসি। গেটের বাইরে এসে দেখলাম রুদ্র স্যার ওনার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে উনি আমার কাছে এসে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, পরীক্ষা তো কখন শেষ হয়েছিল? এত লেটে বের হলে কেন? স্যার, আসলে রাফসান স্যারের সাথে কথা বলছিলাম। এই রাফসানটা আবার কে? উনি আমাদের কলেজের স্যার, আবার ইকরার ফিয়ান্সিও। ওহ, তাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো গাড়িতে গিয়ে বসো। স্যার, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমি চলে যেতে পারতাম। আমি কি একবারও বলেছি যে আমার এখানে আসতে কষ্ট লেগেছে? তবু স্যার। তবুও কিছু না, বেশি বক বক না করে গাড়িতে উঠো। আচ্ছা। আমি গাড়িতে বসলে স্যার গাড়ি স্টার্ট দেন। কিছুক্ষণ পর, স্যার ওই দিকে কোথায় যাচ্ছেন? আমাদের বাসার রাস্তা তো এই দিকে। স্যার আমার কথার কোনো উত্তর না দিয়ে আপন মনে ড্রাইভিং করছে।
স্যার, আপনি কিছু বলছেন না কেন? এই রাস্তা দিয়ে আমরা কোথায় যাচ্ছি? স্যার চুপ করে আছেন কেন? মনে মনে ভয় হতে লাগলো, কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। মনের মধ্যে খারাপ কিছু লুকিয়ে রেখেছেন না তো? আল্লাহ, তুমি রক্ষা করো। গাড়িটা একটা শুনশান রাস্তা দিয়ে এগিয়ে চলছে। রাস্তা যত এগুচ্ছে আমার মনের মধ্যে ভয়ও তত বাড়ছে। এই মুহূর্তে আমার মস্তিষ্ক কাজ করছে না। কি একটা ঝামেলা মনে হচ্ছে, মস্তিষ্কের নিউরন কোষগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। অনেকবার স্যারকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি, কিন্তু এই লোক বোধ হয় আজকে কালা হয়ে গেছে, আমার কথা শুনছেই না। আশেপাশে মানুষও নেই যে আমি চিৎকার করে হেল্প চাইব। আচ্ছা, উনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আর কেনই বা নিয়ে যাচ্ছে? এতদিন উনার মধ্যে খারাপ কিছু দেখিনি, তাহলে আজ কেন এমন করছেন? হঠাৎ গাড়িটা থেমে গেল। আমি আশেপাশে তাকিয়ে দেখি একটা বিশাল মাঠের সামনে গাড়িটা থেমেছে। মাঠের সামনে আবার সরু নদী বয়ে চলছে। স্যার গাড়ির দরজাটা খুলে আমার দিকে হাত বাড়িয়ে দেয়। আমি তো পুরা হা। স্যার করছেটা কি কিছুই তো মাথায় ঢুকছে না। ছোট মাথায় এত প্রেশার দিও না। আস্তে আস্তে বুঝে যাবে আমি করতে চাইছি। সো এখন আর এত কিছু না ভেবে হাত বাড়াও। আমি স্যারের হাতের উপর হাত রাখতে আবার সেই শিহরণ দিয়ে উঠল। এত ঠান্ডা! শীতের সময়ও তো কোনো মানুষের হাত এত ঠান্ডা থাকে না, তাহলে ওনার হাত গরমের দিনেও এত ঠান্ডা কেন? ওনার আবার কোনো রোগ টোগ আছে নাকি? কি জানি থাকে, এসব নিয়ে পরে ভাবা যাবে, আগে এখন এটা দেখতে হবে যে স্যার কি করতে চাইছে। স্যার আমার হাত ধরে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি নদীর উপর একটা ছোট্ট নৌকা। সবচেয়ে অবাক করার ব্যাপারটা হলো নৌকাটা অসম্ভব সুন্দর করে সাজানো। রোদিয়ে, চলো আজ নৌকা ভ্রমণ করব। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার সাথে সামনে আরো কি হতে যাচ্ছে তাও জানি না, তবে কেন জানি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। স্যার আমাকে নিয়ে নৌকায় উঠলে নৌকার ভেতর থেকে মাঝি বেরিয়ে আসে। ভাই, আপনি আইসেন ভাবিরে নিয়ে? দেখেন, আপনি যেমন কইছেন এমনই নৌকাটা সাজাইয়ে রাখছি। আপনার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এই মাঝির কথা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছে এসব? এখানে ভাবি কে? আমি কৌতূহলী দৃষ্টিতে স্যারের দিকে তাকালে স্যার বলেন, আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন। টেনশন করো না, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব। কথাটা বলে উনি আবার মাঝির দিকে তাকিয়ে বলে, ভাই বইটা লাগাও। আচ্ছা ভাই। স্যার বাসায় ফিরতে লেট হলে আম্মু টেনশন করবে। চিন্তা করো না, আমি আন্টিকে আগে থেকে বলে রেখেছিলাম যে তোমার পরীক্ষা শেষ হলে তোমাকে নিয়ে বাইরে যাব। তো আম্মু কিছু বলেনি? না, বলেছে যাও, আমার কোনো আপত্তি নাই। এবার আমার আম্মুর উপর রাগ হচ্ছে। এটা কেমন কথা যার তার সাথে আমাকে যেতে দিবে? মানছি উনি আমার স্যার, উনাকে আম্মু চিনে, তাই বলে আমাকে নিয়ে একা ঘুরতে যাওয়ার কথা বললো আর আম্মু রাজি হয়ে গেল। স্যার হঠাৎ এত কিছু করছে কেন? ওনার মনে কি আছে? আর সবকিছু তো আমার মনের মতোই হচ্ছে। আমিও তো চেয়েছিলাম কেউ এইভাবে একটা ছোট্ট নৌকা সাজিয়ে আমাকে নিয়ে নৌকা ভ্রমণ করবে, কিন্তু ওই কেউ একজনটা আমার কাছে খুব স্পেশাল হবে। কিন্তু স্যার তো স্পেশাল কেউ নন। রোদিয়া। হঠাৎ স্যারের ডাকে আমি পাশ ফিরে তাকাই। তাকিয়ে যা দেখি তাতে আমার মাথা পুরো 360 কোণে ঘুরে যায়। স্যার ওনার হাতের মধ্যে এক গুচ্ছ গোলাপ নিয়ে আমার সামনে হাঁটু ঘেরে বসে আছেন। উনি কি কোনোভাবে আমাকে প্রপোজ করতে যাচ্ছে? আদৌ কি তাই? যদি তাই হয় তবে আমি কি বলবো? আমি রোবটের মতো দাঁড়িয়ে আছি আর স্যার এক হাতে গোলাপগুলো ধরে আর অন্য হাতে আমার হাত ধরে বলে, আমি জানি না কিভাবে নিজের মনের কথাগুলো তোমাকে সাজিয়ে গুছিয়ে বলবো। আসলে আমি নিজেও কোনো দিন ভাবিনি যে আমার লাইফে এই মুহূর্তটা আসবে। তবে মানুষের জীবনে অনেক কিছুই আনএক্সপেক্টেডলি হয়ে যায়। তেমনই করে তুমিও আমার জীবনে হঠাৎ করে চলে আসো। সব কিছুই না কেমন যেন অগোছালো ভাবে হয়ে গিয়েছে। মনের উপর তো কারো হাত থাকে না। মন তার নিজের ইচ্ছে মতো চলে, যখন যা খুশি তাই করতে চায়। রোদিয়া, আমার মনে তোমার জন্য জায়গা তৈরি হয়েছে, যে জায়গাটা তোমার ভালোবাসা দিয়ে পূরণ করতে হবে। আর সেটা যদি না হয় তাহলে ওই জায়গাটা কিন্তু সারা জীবন শূন্য পড়ে থাকবে।
আর আমি সেটা চাই না, আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার মনের অসম্পূর্ণ জায়গাটা পূর্ণ করো। তুমি কি সেটা পারবে না? আমার মাথা ঝিমঝিম করছে। এই সব কিছু কি সত্যি নাকি স্বপ্ন? চোখ খুললেই সব কিছু ভেনিস হয়ে যাবে না তো? রোদিয়া, তুমি চুপ করে আছো কেন? মনে মনে ভাবছি চুপ করে থাকবো না। আমি তো জানি না প্রপোজ করলে কি বলতে হয়। না করে দিব? না, এমনটা তো না যে ওনাকে আমার পছন্দ না। আমি তো ওনাকে পছন্দ করি, কিন্তু সেটা যদি এখন বলি তাহলে উনি হয়তোবা ভাববে আমার মনের মধ্যে আগে থেকেই এসব ছিল। না না থাক, আমি বরং একটু পার্ট নিয়ে বলি, আমাকে কিছুদিন ভাবার সময় দিন। যেই ভাবা সেই কাজ। খুব গম্ভীরভাবে বলি, আমাকে কিছুদিন ভাবার সময় দিন। ঠিক আছে, সময় লাগবে তো? আমি 24 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে আমাকে তোমার মতামত জানাতে হবে। কি? 24 ঘন্টা তো দেখতে দেখতে চলে যাবে। আমি এত কম সময়ে কিছু বলতে পারবো না। দেখো, তোমার সময় লাগবে তাই তোমাকে 24 ঘন্টা সময় দিয়েছি, আর এই 24 ঘন্টায় অনেক সময়। তাই এত কথা না বলে সময়টাকে কাজে লাগাও। কারণ তোমার সময় কিন্তু এখন থেকে শুরু। কাল ঠিক এই সময় আমি তোমার থেকে তোমার উত্তর জানতে চাইবো। সো তুমি ভাবতে থাকো। স্যারের কথায় আমি বেককলের মতো তাকিয়ে আছি। কি বলবো কিছুই বুঝতে পারছি না। কোথায় ভাবলাম ওনাকে একটু আমার পেছনে পেছনে ঘুরাবো, তা না উনি একদম সময় মেপে দিয়ে দিলেন। এখন কি করি? এই যে ম্যাডাম, কি এত ভাবছেন? আমি খুব সিরিয়াস ভঙ্গিতে বলি, আচ্ছা স্যার, আপনার হঠাৎ কি হলো যে আপনি আমাকে একেবারে ভালোবেসে ফেললেন? না মানে আসছিলেন তো আমাকে পড়ানোর জন্য, তাহলে এই সব চিন্তা ভাবনা মাথায় কেন এলো? আমার কথা শুনে উনি আমার দিকে খুব বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, দেখো রুদিয়া, ভালোবাসার কোনো কারণ হয় না। ভালোবাসা এমনি হয়ে যায়। সত্যি কথা বলতে আমি নিজেও জানি না কি করে তোমার প্রতি এত দুর্বল হয়ে পড়লাম। আমার গালে আলতো করে হাত রেখে বলে, বিশ্বাস করো, আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেটা পূরণ হয়নি, উল্টো এখানে এসে আমি নিজে তোমার মায়া পড়ে গিয়েছে। অনেক চেষ্টা করেছিলাম এই মায়া কাটানোর, কিন্তু পারিনি। জাকবি, একটা কথা বলো তো, তোমার মনে কি আমার প্রতি কোনো ফিলিংস নেই? সিক্ত পরিবেশ, নদীর স্রোত, পাখির কলরব, দূরের আকাশের রক্তিম সূর্যটা যেন মুগ্ধ নয়নে আমাদের দেখছে। সময়টা এত সুন্দর কেন? কেন জানি মনে হচ্ছে আজকের প্রকৃতিটা একটু বেশি সেজেছে। আমারও খুব ইচ্ছে করছে নিজেকে নতুন রঙে সাজাতে। ইচ্ছে করছে ওনার ভালোবাসার রঙে নিজেকে সাজিয়ে তুলতে। সত্যি কি পারবো আমি ওনার ভালোবাসার রং দিয়ে নিজেকে সাজাতে, নাকি এই ভালোবাসার রং দিয়ে সাজতে নিলে নিজের জীবনের রংটা ধূসর হয়ে যাবে? আমাকে বিষণ্ণ হতে দেখে স্যার আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার কাছে নিয়ে যান। আমার হার্টটা খুব ফাস্ট বিট করছে। ওনার শরীরের শীতলতা যেন আমার শরীরের মধ্যে মিশে যাচ্ছে। প্রকৃতির শীতল বাতাস যেন আমাকে আরো কাবু করে ফেলছে। উনি ওনার মুখটা আমার কাছে এনে বলেন, তুমি কিছু বলছো না কেন? তুমি কি আদৌ আমায় পছন্দ করো না? আমি তোমাকে কোনো ব্যাপারে জোর করব না। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ছেড়েও দিব না। যতদিন না পর্যন্ত তুমি আমার ভালোবাসা স্বীকার না করছো, আমি ততদিন পর্যন্ত অপেক্ষা করে যাব। আমি জানি তুমি একদিন না একদিন আমার ভালোবাসা স্বীকার করে নিবে। আর আমি সেই দিনটারই অপেক্ষা করব। কথা শেষ করে উনি আমার কোমর ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ান, তারপর কি একটা ভেবে মাঝির দিকে তাকিয়ে বলে, ভাই, নৌকা ঘোরাও আর সামনে যাওয়ার দরকার নাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আমি ঘুরাইতাছি। স্যার চুপচাপ নৌকার একপাশে বসে পড়েন। আর আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, স্যার কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন? হঠাৎ মন খারাপ করে ফেললেন কেন? স্যারকে খেয়াল করে দেখলাম বাতাসে ওনার চুলগুলো উঠছে, মাঝে মাঝে উনি হাত দিয়ে সেগুলোকে ঠিক করছে, কিন্তু অবাধ্য চুলগুলো নিজের মতো করে এলোমেলো হচ্ছে। সূর্যের সোনালি আভাটা স্যারের মুখের উপর এসে পড়ছে। ওনার নীল চোখগুলো যেন সেই আভাতে চিকচিক করছে। শান্ত পরিবেশে শুধু নৌকার বৈঠার শব্দই শোনা যাচ্ছে। এই সময় এই নীরবতাটাই বেশি মানাচ্ছে। থাকে না সময়টা এইরকম, দুইটা মানুষ নৌকার দুই মাথায় বসে তাদের ভালোবাসাটাকে অন্যভাবে বহিঃপ্রকাশ করুক। 6 শূন্য শূন্যটার দিকে স্যার আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যান। বাসায় ঢুকতেই আম্মু আমাকে জড়িয়ে ধরেন।
আম্মুর এমন কর্মকাণ্ডে আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে আম্মু? আমি আজ খুব খুশি রে মা। তুই একদম ঠিক সিদ্ধান্তটা নিয়েছিস। আমি খুব খুশি হয়েছি। আম্মু কি বলছে কিছুই বুঝতে পারছি না। কোন সিদ্ধান্তের কথা বলছে? তাহলে কি স্যার যে আমাকে প্রপোজ করেছে সেটা আম্মু জেনে গিয়েছে? কিন্তু কিভাবে? আম্মু তুমি কোন সিদ্ধান্তদের কথা বলছো? আম্মু হাসি মুখে বলে, তুই যে রুদ্রকে বিয়ে করতে রাজি হয়েছিস তাতে আমি খুব খুশি। রুদ্র খুব ভালো ছেলে রে মা, ও তোকে অনেক সুখে রাখবে। আম্মুর কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। কি বলে এসব? আমি রেগে গিয়ে আম্মুকে বলি, এইসব কি বলছো তুমি? আমি কেন রুদ্র স্যারকে বিয়ে করতে রাজি হব? আর এই ধরনের কোনো কথাই স্যার আর আমার মধ্যে কখনো হয়নি। তাহলে তুমি কিসের ভিত্তিতে এইসব বলছো? আরে মা, তোর আমার কাছ থেকে কিছু লুকাতে হবে না। রুদ্র আমাকে বলেছে আজকে তোকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছিল, সেখানে গিয়েই নাকি তোকে বিয়ের কথা বলেছে আর তুইও নাকি রাজি হয়ে গেছিস। খুব ভালো করেছিস। তুই চিন্তা করিস আমার সামর্থ্যের মধ্যে থেকে তোকে খুব ধুমধাম করে বিয়ে দিব। আম্মুর কথা এবার আমি বেশ রেগে যাই। আম্মু স্যার তো আমার সামনেই ছিল, তাহলে তোমার সাথে কখন কথা বললো আমি তো দেখিনি। কথা তো বলেছে কিছুক্ষণ আগে তোকে বাসায় নামিয়ে দিয়ে আমায় ফোন করে সবকিছু বলে। আম্মুর কথাই আমি রীতিমতো শকট। স্যার আম্মুকে মিথ্যে কথা কেন বলল? দিয়েছেন তো আমাকে প্রেমের প্রস্তাব, আর আম্মুকে বলে কিনা বিয়ের প্রস্তাব, আবার কিনা এটাও বলে আমি রাজি হয়ে গিয়েছি। এই সব করার মানে কি? তখন তো খুব বলছিলেন আমি তোমাকে জোর করব না, তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করব, আর এইদিকে এসে আমার নামে এত কিছু বলেছে। এখন আমি আম্মুকে যাই কিছু বলি না কেন, আম্মু আমার কথা বিলিভ করবে না, ভাববে আমি আম্মুর ভয়ে মিথ্যে বলছি। উফ, রাগে ইচ্ছে করছে ওই বেটার চুলগুলো টেনে টেনে ছিঁড়ি। কিছুক্ষণ ভাবলাম কি করব। হুম, স্যারকে আগে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে যে উনি কেন এই মিথ্যে কথাগুলো বলেছেন। রুদ্র ফ্রেশ হয়ে এসে দেখে তার ফোনটা বাজছে, আর ফোনের স্ক্রিনে রোদিয়ার নামটা জ্বলজ্বল করছে। রুদ্র বাঁকা হেসে ফোনটা কেটে দেয়। তারপর ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে বলে, তুমি কি ভেবেছো বেবি রুদ্র কাঁচা খেলোয়াড়? তুমি নিজেও জানো না সামনে তোমার জন্য আরো কি কি অপেক্ষা করছে। এই রুদ্রর যার উপর একবার নজর পড়ে তাকে যে কোনো মূল্যে নিজের করে ছাড়ে। সো তুমি ও আমার কাছ থেকে বাঁচতে পারবে না জান। কথাটা বলে রুদ্র আলমারি থেকে একটা শার্ট পরে বেরিয়ে পড়ে। রাগে মাথা ফেটে যাচ্ছে। কত বড় শয়তান এত কাহিনী করে, এখন উনি আমার কল কেটে দিচ্ছে। যদি সামনে পেতাম না তাহলে ঘাড় ধরে নিয়ে গিয়ে আমাদের বাসার সামনে পচা ডোবাতে চুবিয়ে আনতাম। রোদিয়া, দেখ তো এই গয়নাগুলো তোকে কেমন মানায়। তাকিয়ে দেখে আম্মু আম্মুর বিয়ের গয়নাগুলো নিয়ে এসেছেন। একরাশ বিরক্তি নিয়ে আম্মুকে বলি, এইগুলো এখন কেন বের করেছো? আসলে তুই একটু পরে দেখ না মা, তোকে এগুলো মানায় কিনা। আজকাল তো আরো নতুন অনেক ডিজাইন বের হয়েছে, কিন্তু আমার তো সামর্থ্য নাই রে মা যে তোকে নতুন গয়না পরিয়ে বিয়ে দিব, তাই ভাবছি আমার গুলাই তোকে দিয়ে দিব। দেখ না একটু পরে তোকে কেমন লাগে। যাই, এতক্ষণ রাগটা কন্ট্রোলে ছিল কিন্তু এখন আর না। মন চাচ্ছে সবগুলো গয়নার ঢিল ছড়ে ফেলে দেয়। কোনো রকমে নিজেকে শান্ত করে বললাম, আম্মু আমি এখন কোনো বিয়ে করছি না, তাই এখন তোমাকে গয়না গয়না বলে চিল্লিয়ে মাথা খারাপ করতে হবে না। যখন সময় আসবে তখন চিল্লিও। কথাটা বলে আর এক মিনিটও সেখানে না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে আসি। সেখানে দাঁড়িয়ে থাকলে আম্মু এখন অনেক প্রশ্ন জুড়ে দিবে। কেন বিয়ে করবি না? কি হয়েছে? কি সমস্যা? কি কারণ? আর তার সাথে তো স্যারের বস্তা বস্তা সুনাম তো ফ্রিতে শুনতে হব। আর এখন আমার এইসব কথা শোনার কোনো ধৈর্য নেই। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ি। আজকের দিনটা অন্যরকম ছিল, কিন্তু দিন শেষে যে এইরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে সেটা কি জানতো? কেন করলেন স্যার এমন? আমাকে বলেছে এক কথা আর আম্মুকে বলে অন্য কথা। আসলে উনি কি চাইছেন? উনি কি সত্যিই আমাকে ভালোবাসেন, নাকি এই সব কিছুর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? কি করে বুঝবো ওনার উদ্দেশ্য কি? আমার ভাবনার মাঝখানেই আম্মু হাতে এক কাপ কফি নিয়ে আমার রুমে এলো।
আম্মুকে দেখেই বোঝা যাচ্ছে তখন ওভাবে চলে আসায় কষ্ট পেয়েছে। নে তোর কফি। আমি কফিটা হাতে নিয়ে আম্মুকে আমার পাশে বসালাম। আমি আপন মনে কফি খাচ্ছিলাম, আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু কিছু বলার জন্য কাচুমাচু করছেন। আমি বুঝেছি আম্মু আবার বিয়ের কথা তুলতে চাইছে। আম্মুর কাঁধে মাথা রাখলাম, তারপর খুব শান্ত কণ্ঠে বলি, আচ্ছা আম্মু, আমি কি একবারও বলেছি যে আমি কখনো বিয়ে করব না? আর আমার বয়স মাত্র 18। এটা কি বিয়ে করার বয়স? আর সবচেয়ে বড় কথা হলো আমাকে এখনো অনেক পড়াশোনা করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাকে দেখতে হবে। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। কিন্তু রুদ্র কি এতদিন অপেক্ষা করবে? আমি রেগে গিয়ে বলি, উনি অপেক্ষা করলে করবে, না করলে নাই। আর এমনিতেও দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছে নাকি যে উনি আমাকে বিয়ে না করলে আমি সারা জীবন কুমারী থাকবো? আজব তো, এত রুদ্র রুদ্র কেন করো? আর আম্মু উনাকে বলে দিও আমাকে আর পড়াতে আসতে হবে না। এখন তো এক্সাম চলছে, এখন স্যার আসার কোনো দরকার নাই। আর এক্সামের পর আমি আর ইকরা ভার্সিটির প্রিপারেশনের জন্য কোচিংয়ে ভর্তি হব, তাই আমার মনে হয় না স্যারের আর প্রয়োজন আছে। কি বলছিস সেই সব? তুই তো রাজি হলি রুদ্রর প্রস্তাবে, এখন আবার তুই এমন রাগ দেখাচ্ছিস? আম্মু, আমি কিভাবে বলি যে আম্মুকে স্যার সবকিছু মিথ্যে বলেছে? আম্মু যদি জানে স্যার আম্মুকে মিথ্যে বলেছে তাহলে আম্মু কষ্ট পাবে। স্যারকে তো অনেক বিশ্বাস করেছে, কিন্তু না বলেও তো পারছি না। কি এত ভাবছিস? না আম্মু, কিছু না। আর এইসব কথা এখন থাক, আমার এক্সাম চলছে। এর মাঝে আমি অন্য কিছু নিয়ে ভাবতে চাই না। এক্সাম শেষ হোক, তখন ভাবা যাবে। আম্মু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে। তারপর রুম থেকে বেরিয়ে যান। আমি শুয়ে শুয়ে ভাবছি কিভাবে স্যারের আসল উদ্দেশ্য বের করব। আমার একার পক্ষে সম্ভব না, ইকরার হেল্প লাগবে। সাথে সাথে ইকরাকে কল দেয়। ধুরোর ওর নম্বর ওয়েটিং কেন? ও বোধ হয় রাফসান স্যারের সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ বাদে ইকরা আমাকে কল ব্যাক করে। হ্যালো ইকরা, তুই কি বিজি আছিস? না, বল। তোর সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে। বল, নাকি বলবি? আমি উঠে বারান্দায় যাই। রুমে বসে কথা বললে আম্মু শুনে ফেলার চান্স আছে। বারান্দায় গিয়ে ইকরাকে আমি ফার্স্ট টু লাস্ট সব কিছু বলি। কি বলছিস? তোর কথা শুনে তো আমারও কেমন যেন খটকা লাগছে। আচ্ছা, তুই কোনোদিন রুদ্র স্যারকে আগে দেখিসনি? না মানে তোর বাবাকে যেহেতু চিনি, সেক্ষেত্রে তোর তো উনাকে দেখা হলেও হতে পারে। না রে, শুধু আমি কেন, ইনফেক্ট আম্মু আগে কোনোদিন দেখেনি। স্যার এসে বলেছে উনি নাকি আব্বুকে চিনেন, আর আম্মুও সেটা বিশ্বাস করেছে। আন্টিকে বলে কি হবে? আন্টি তো সহজ সরল, আন্টিকে যে যেটা বুঝাবে আন্টিও সেটাই বুঝবে। আমার মনে হয় তোর এই ব্যাপারগুলো নিয়ে সরাসরি স্যারের সাথে কথা বলা। উনি পারবেন এই রহস্যের জট খুলতে। তোর কি আদৌ মনে হয় আমি স্যারের কাছে কিছু জানতে চাইলে স্যার আমাকে সব সত্যি কথা বলবে? আরে স্যারকে এমনভাবে কথার পেঁচে ফেলবি যে স্যার যেন আর মিথ্যে না বলতে পারে। দেখি। এক্সামটা শেষ হোক। আগে এক্সাম শেষ হতে দে, নয়তো এইসবের চিন্তায় পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। ওকে, এখন তাহলে রাখি, পড় তুই। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিয়ে বারান্দার গ্রিল ধরে বাইরে দৃষ্টিপাত করি। স্যারের কথা ভাবছি। এই মানুষটা বড্ড রহস্যময়ী। সেই প্রথম দিন থেকেই যেন কেমন সব অদ্ভুত বিহেভ করছেন। আর আজকের প্রপোজের পেছনে যে আসল কারণ কি আল্লাহই জানেন। স্যারের কথা ভাবতে ভাবতে হঠাৎ নিচের দিকে তাকাতেই দেখলাম একটা সাপ ঠিক আমার বরাবর নিচে ফনা তুলে বসে আমার দিকে তাকিয়ে আছে। কালো কুচকুচে সাপ। আচ্ছা, এটা তো সেই দিনের সাপটা, আমি যেটাকে ওই দিন বাঁচিয়েছিলাম। আর আমাকে যে বাঁচিয়েছে ওই সাপটা দেখতে এটার মতো, শুধু ওই সাপটার আকৃতি অনেক বড় ছিল। এই সাপটা খুব অদ্ভুতভাবে আমাকে দেখছে। আমিও তাকিয়ে আছি, আর যেন কেন আমার কোনো প্রকার ভয় করছে না। যে আমি কিনা সাপের দিকে তাকালেই গা ছমছম করতো, সে আমি কিনা আজ এইভাবে একটা সাপের দিকে তাকিয়ে আছি, অথচ আমার একটুও ভয় লাগছে না। বেশ কিছুক্ষণ এইভাবে থেকে সাপটা চলে যায়। সাপটা চলে যাওয়ার কিছুক্ষণ বাদে কলিং বেল বেজে ওঠে।
রোদিয়া, দেখ তো কে এসেছে। হে আম্মু, দেখছি। আমি গিয়ে দরজা খুলি। দরজা খুলে দেখি রুদ্র স্যার হাতে কিসের একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখেই আমি রেগে গেলাম। স্যার, আপনি এই সময় আসলেন? উনি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আমাকে পাশ করে বাসার ভেতরে ঢুকলেন। স্যারের কর্মকাণ্ডে আমার রাগ যেন বেড়েই চলছে। আবার কি করতে এখানে এসেছে? নিশ্চয়ই নতুন কোনো মিথ্যে বলতে এসেছে। আর হাতের এইটা কি? দেখে তো মনে হচ্ছে মিষ্টির প্যাকেট। কিন্তু উনি মিষ্টি নিয়ে আমাদের বাসায় কেন আসলো? উনি এত অদ্ভুত কাজকর্ম কেন করছেন? আন্টি, আন্টি, স্যার, আপনি আম্মুকে কেন ডাকছেন? কি বলবেন আম্মুকে? এখনো উনি চুপ করে আছে। স্যারের ডাকে আম্মু রান্নাঘর থেকে আসে। আরে রুদ্র, তুমি এই সময় কিছু বলবে? জি আন্টি। তার আগে নিয়ে নেই মিষ্টিটা রাখুন। হঠাৎ মিষ্টি কেন বাবা? ওই যে আজকে একটা ভালো খবর পেয়েছেন তাই সেটার মিষ্টি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কোন ভালো খবরের কথা বলছেন আপনি? এবার উনি আমার দিকে তাকিয়ে বলে, তোমার আর আমার বিয়ের কথা। স্যার, আপনি খুব ভালো করে জানেন এই সব কিছু মিথ্যে। কেন মিথ্যে বললেন আম্মুকে? কোনটা মিথ্যে? আমি তোমাকে প্রপোজ করিনি। করেছেন কিন্তু বিয়ের কথা বলেননি। প্রপোজটা তো করেছি বিয়ের উদ্দেশ্যে, সই কিন্তু হলো। কিভাবে এক হলো? আপনি এর পুরো বিকেল আমাকে এক কথা বলেছেন আর আমার বাসায় নামিয়ে দিয়ে সাথে সাথে আম্মুকে কল দিয়ে অন্য কথা বললেন। আসলে আপনি চানটা কি বলুন তো? আমার তো মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে। আমাকে এইভাবে চিৎকার করে কথা বলতে দেখে আম্মু আমাকে ধমক দিয়ে বলে, রোদিয়া স্যারের সাথে কেউ এইভাবে কথা বলে? আম্মু, তুমি বুঝতে পারছো না কেন উনি তোমাকে মিথ্যে বলেছেন? উনি আমাকে কোনো বিয়ের প্রপোজাল দেননি। দেয়নি তো এখন দিচ্ছে। ছেলেটা তো তোকে ভালোবাসে আর তোকেও সারা জীবন ভালো রাখতে পারবে। আম্মু, তুমি এখনো কি করে ওনার হয়ে কথা বলছো? আর উনি যে আমাকে সারা জীবন ভালো রাখবে তার কি প্রমাণ? তোমার কি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ হচ্ছে রোদিয়া? হুম। শুধু আপনার ভালোবাসা না, আমার আপনাকেই সন্দেহ হচ্ছে। রোদিয়া, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আম্মু। আমার মনে হয় উনি আমাদের কাছ থেকে কোনো সত্যি গোপন করছে। এইসব তুমি কি বলছো? আমি তোমার কাছ থেকে কেন কিছু লুকাতে যাব? আমি আন্টিকে বিয়ের কথা বলেছি যাতে করে আন্টি আগে থেকেই রাজি হয়ে যান। আর আন্টি রাজি থাকলে তো আমাদের সম্পর্কে আর কোনো বাধাও থাকবে না। আমি এটা ভেবেই আন্টিকে ডিরেক্ট আমাদের বিয়ের কথা বলি। বিশ্বাস করো রোদিয়া, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। কেন জানি আমার আপনাকে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করতে পারছি না আপনাকে। কিছু একটা ঘাবলা রয়ে গেছে। এই যে আপনি খুব সহজভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন না, কিন্তু আমি কেন জানি সবটা সহজভাবে নিতে পারছি না। কেন নিতে পারছো না? আমাকে সন্দেহ হওয়ার কারণটা কি বলো? আমি কিছু বলার আগেই আম্মু বলে, কিছু না রুদ্র, তুমি কিছু মনে করো না বাবা। ও একটু এমনি যখন রেগে যায় তখন যা খুশি বলে ফেলে। ওর কথা এত পাত্তা দিও না। কিন্তু আম্মু, আমি তো। তুই চুপ কর। আর একটা কথাও বলবি না। এই নে মিষ্টিগুলো, একটা প্লেটে বেড়ে নিয়ে আয়। না, ওই মিষ্টি কেউ খাবে না। তুই না খেলে না খাবি? তোকে বেড়ে নিয়ে আসতে বলেছি, তুই নিয়ে আসবি, এত কথা কেন বলছিস? আম্মুর হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে বড় বড় পা ফেলে রান্নাঘরে চলে যাই। এখন কিনা একে আমার মিষ্টি বেড়ে খাওয়াতে হবে। রাগে পুরো শরীর কাঁপছে। আর আম্মুও হয়েছে এমন মনে হচ্ছে ওনার নিজের ছেলে। আমাকে বিশ্বাস না করে ওনাকে বিশ্বাস করছে। রাগে ইচ্ছে করে জোরে জোরে শব্দ করে প্লেটে মিষ্টি রাখছি। ইচ্ছে করছে এটার মধ্যে বিষ মিশিয়ে বেটাকে খাইয়ে দেয়। তাহলে আমার মনে জ্বালাটা মিটত। আমি জানি বাবা, তুমি রুদিয়ার কথায় কষ্ট পেয়েছ। আসলে বাচ্চা মেয়ে তো কি বলতে কি বলেছে। না না আন্টি, কি বলছেন এসব? আমি কিছু মনে করিনি।
ও আসলে আমাকে ভুল বুঝছে, যখন ওর ভুল ভাঙবে তখন দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও তাই চাই খুব তাড়াতাড়ি যেন ওর সব ভুল ভেঙে যায়। জি আন্টি, আপনি দোয়া করবেন। মিষ্টির প্লেটটা হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আড়িপাতি দেখি কিছু শুনতে পাই কিনা। কি জানি আম্মুকে আবার কি বুঝাচ্ছে। ধুলোর কিছুটা শুনতেই পাচ্ছি না। শুধু শুধু দাঁড়িয়ে লাভ নাই, যাই প্লেটটা নিয়ে রেখে আসি। আমি প্লেটটা টেবিলের উপর রেখে সোজা আমার রুমে চলে আসি। কিছুক্ষণ পর, আচ্ছা আন্টি, আর তাহলে আসি। আচ্ছা বাবা। ও একটা কথা, তুমি কি আর রোদিয়াকে পড়াতে আসবে না? আসবো তো কাল থেকে। আচ্ছা বাবা। ওকে আন্টি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাত 10টা। ভাইয়া। বল। তুই তো এখনো ওই মেয়েটাকে মারতে পারলি না। ও নির্দোষ রুদ্রাণী। নির্দোষ মানে ও ইচ্ছে করে আমাদের ভাইকে মারেনি। এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে। আমি ওর ডায়েরিতে পড়েছি। কিন্তু ভাইয়া, তোর এই কথা তো বাবা বিশ্বাস করবে না। বাবা যদি বুঝতে পারে যে তুই ওকে মারতে পারছিস না, তাহলে বাবা নিজে ওকে মারতে যাবে। কিন্তু রুদ্রাণী, ওর তো কোনো দোষ নেই। তাহলে ওকে কেন শাস্তি দেব? ভাইয়া, এই কথা বাবা কখনো বিশ্বাস করবে না। কারণ বাবা এটা বিশ্বাস করে যে ওই মেয়েটার পায়ের পাড়াতে ছোট ভাইয়া মারা গিয়েছে। এটা সত্যি না রুদ্রাণী? তুই ভাবনা, সামান্য একটা মেয়ের পায়ের পাড়াতে হৃদ্রর মতো এত শক্তিশালী নাগ মারা যাবে? আমার তো মনে হয় না। আমার মনে হয় হৃদ্র তখন নিশ্চয় এতটা দুর্বল ছিল যে ও সামান্য পাড়াতে মারা যায়। ওকে নিশ্চয় আগে থেকে কেউ আঘাত করেছিল। আমার কেন জানি মনে হচ্ছে এখানে তৃতীয় কোনো ব্যক্তি গেম খেলেছে, যাতে করে এই পুরো দোষটা এখন রোদিয়ার ঘাড়ে পড়েছে। সব তো বুঝলাম, কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, ওই মেয়েকে না মারার কি এই একটাই কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? রুদ্রাণীর প্রশ্নে রুদ্র মাথা নিচু করে ফেলে। কিরে ভাইয়া, তুই কিছু বলছিস না কেন? তুই আবার মেয়েটাকে ভালোবেসে ফেলিসনি তো? রুদ্র এবার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, হুম, ভালোবেসে ফেলেছি আমি ওকে। ওর মায় নিজেকে সম্পূর্ণভাবে জড়িয়ে ফেলেছি। এসব তুই কি বলছিস ভাইয়া? তুই কি পাগল হয়ে গেলি? তুই জানিস, বাবা যদি একবার জানে যে তুই কোনো মানুষের মেয়েকে ভালোবাসিস, আবার সেই মেয়ে যাকে মারার দায়িত্ব বাবা তোকে দিয়েছে, তাহলে কি হবে বুঝতে পারছিস? আমি জানি বাবা যদি একবার এই কথা জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো ততদিন নদীর কিছু হতে দিব না। ভাইয়া, তুই কেন বুঝতে পারছিস না? আমি কিছু বুঝতে চাই না রুদ্রাণী। তুই যা এখন আমার রুম থেকে। আমাকে একটু একা থাকতে দে। রুদ্রাণী এর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে 1.5 মাস পার হয়ে গেল। রোদিয়ার পরীক্ষাও এতদিনে শেষ। এর মধ্যে শুধু একদিন রুদ্রর সাথে রোদিয়ার কথা হয়। রোদিয়া রুদ্রকে বারণ করেছে যেন ওকে আর পড়াতে না যায়। রুদ্রও যায়নি। তবে এই 1.5 মাস রুদ্র ঠিকই কোনো না কোনো উপায়ে রোদিয়াকে দেখতে যেত। কিন্তু রোদিয়া সেটা বুঝেনি। কারণ রোদিয়া যখন রাতে ঘুমিয়ে পড়তো তখন রুদ্র ওর আসল রূপে রোদিয়ার রুমে ঢুকত। রুদ্র রোদিয়াকে ভুলতে না পারলেও রোদিয়া রুদ্রকে নিয়ে সকল চিন্তা ওর মন থেকে বাদ দিয়ে দিয়েছে। তার কাছে এখনো রুদ্র একজন মিথ্যাবাদী হিসেবেই রয়ে গেছে। হ্যালো ইকরা। রোদিয়া বল। আজকে বাইরে বের হবি? কতদিন ধরে ঘুরতে বের হয় না। আচ্ছা ঠিক আছে, বিকেল 4:00টার দিকে বের হবনি। ওকে বেবি। ওকে, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে বিছানায় শুয়ে পড়ি। কতদিন পর আবার ঘুরতে বের হব। এতদিন তো পরীক্ষার প্যারাতে জীবন যায় যায় অবস্থা। ফাইনালি পরীক্ষাটা শেষ হলো, এখন শান্তি। কিছুক্ষণ শুয়ে থেকে ফ্রেশ হতে চলে যাই। সন্ধ্যা 7টা। পুরো বিকেল অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরছিলাম। ইকরাকে ওর বাসায় নামিয়ে দিয়ে রিক্সা করে আমি একাই ফিরছিলাম। হঠাৎ করে কোথা থেকে একটা গাড়ি হাই স্পিডে এসে আমার রিক্সাটা ক্রস করে। কিন্তু বেশি সামনে যেতে পারেনি, তার আগেই গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খায়। আল্লাহ! কি হলো?
মামা রিক্সা থামিয়ে দেখুন গাড়ির ভেতর লোকটা ঠিক আছে কিনা। আচ্ছা দাঁড়ান দেখতাছি। আমিও রিক্সা থেকে নেমে দৌড়ে গাড়িটার সামনে গিয়ে দেখি গাড়ির সামনের ডিকি থেকে ধোঁয়া বের হচ্ছে আর ভেতরে কেউ একজন সামনের দিকে ঝুঁকে পড়ে আছে। মামা দেখুন লোকটা বোধহয় আঘাত পেয়েছে, ওনাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। ওনাকে গাড়ি থেকে বের করতে সাহায্য করুন। আচ্ছা আফা, আপনি দাঁড়ান, আমি লোকটারে নামাইতাছি। আশেপাশে তাকিয়ে দেখছি কোনো মানুষ আছে কিনা, কিন্তু এইদিকে কেউ নেয়। কারো কাছে যে হেল্প চাইবো সেই উপায়ও নেয়। মামা এখানে অন্য কোনো মানুষ নেয়, আমাদেরই কষ্ট করে ওনাকে হসপিটালে নিতে হবে। জি আফা চলেন তাড়াতাড়ি, ওনার মনে হয় জ্ঞান নাই। জলদি হাসপাতালে নিয়ে না গেলে আবার কি থেকে কি হয়ে যায়। চলুন। আমি আর রিক্সার মামা মিলে ওনাকে কোনো রকমে রিক্সায় উঠিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেই। হসপিটালে পৌঁছে রিসেপশনে ওনার এন্ট্রি করতে যাই, কিন্তু মুশকিল হলো আমি তো ওনার নাম পরিচয় কিছুই জানি না। একজন নার্সকে দেখে বললাম, ইমার্জেন্সি পেশেন্ট। আমি ওনাকে চিনি না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল তাই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এসেছি। আপনারা একটু প্লিজ ওনাকে আগে সুস্থ করে তুলুন, তারপর না হয় ওনার থেকেই নাম পরিচয় নেওয়া যাবে। নার্সটা আমার কথা শুনল, ওনাকে একটা কেবিনে নিয়ে গেল। রিক্সার ভাড়া মিটিয়ে আমিও পেছনে পেছনে গেলাম। বেশ কিছুক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকার পর কেবিন থেকে একজন ডাক্তার বের হলে ওনাকে জিজ্ঞেস করি, ডাক্তার উনি কেমন আছেন? ভয়ের কোনো কারণ নেই, বেশি কিছু হয়নি, হালকা একটু মাথায় চোট পেয়েছেন তাই সেন্সলেস হয়ে গিয়েছেন। চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আচ্ছা ডাক্তার, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। ডাক্তার চলে যেতেই আম্মু কল দেয়। আম্মু বলো, কোথায় তুই? এখনো বাসায় আসছিস না কেন? আম্মুকে সবটা খুলে বলি। হায় খোদা, তোর সামনে এত কিছু হতে হয়? এভাবে বলছো কেন? কার কখন কি হয় সেটা কি আমরা আগে থেকে বুঝতে পারি নাকি? সব তো আল্লাহর ইচ্ছাতেই হয়। বুঝলাম, এখন বাসায় ফিরবি কখন সেটা বল। এই তো আম্মু ওনার জ্ঞান ফিরুক, ওনার সাথে দেখা করে চলে আসবো। এতক্ষণ ওইখানে থাকবি? কখন জ্ঞান ফিরে না ফিরে? আর রাতও তো হয়ে গিয়েছে, তুই একা একা কি করে আসবি? আম্মু তুমি এত টেনশন নিও না, আমি ঠিক সময় মতো চলে আসবো। আচ্ছা তুই কোন হসপিটালে আছিস? আমি তো পেশেন্ট কেয়ারে আছি। কেন? আচ্ছা তো আমি দেখি কাউকে ওইখানে পাঠানো যায় কিনা। এই আম্মু তুমি কাকে পাঠাবে? শোনো, কোনো দরকার নেই এইসব ঝামেলা করার, আমি চলে আসতে পারবো বললাম তো। হ্যালো হ্যালো আম্মু। যা বাবা, কলটা কেটে দিল। আম্মুকে নিয়ে আর পারলাম না, এখন আবার কাকে না কাকে পাঠিয়ে দিবে আল্লাহই জানে। ম্যাডাম আপনি কি পেশেন্টের বাড়ির লোক? না মানে হে, কি হয়েছে? ওনার জ্ঞান ফিরেছে, আপনি চাইলে দেখা করতে পারেন। ও আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি ভেতরে গিয়ে দেখি উনি আস্তে আস্তে করে চোখ খুলে আশেপাশে চোখ বুলাচ্ছে। মনে হয় বোঝার চেষ্টা করছে এখানে কি করে এলেন। আমি ওনার সামনে গিয়ে বলি, এখন কেমন আছেন আপনি? উনি অবাক চোখে আমার দিকে তাকান। আমি হালকা হেসে বলি, আমি জানি আপনি আমাকে চিনতে পারছেন না, আসলে আপনি কার অ্যাক্সিডেন্ট করেছিলেন আমি আর রিক্সার মামা মিলে আপনাকে হসপিটালে নিয়ে আসি। আমার কথা শুনে উনি হাসার চেষ্টা করে বললেন, থ্যাঙ্কস আমাকে সাহায্য করার জন্য, কিন্তু আপনি এইরকম হাই স্পিডে কেন গাড়ি চালাচ্ছিলেন? আল্লাহর সহায় ছিল বলে অল্পতে বেঁচে গিয়েছেন, না হলে তো অনেক কিছু হয়ে যেত। আসলে গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছিল, তাই আর গাড়িটাকে কন্ট্রোল করতে পারিনি। ও আচ্ছা, তো আপনি আপনার বাড়ির লোককে খবর দিয়ে দিন আপনাকে এসে নিয়ে যেতে, আর আপনার গাড়িটা বোধহয় সেখানেই পড়ে আছে, গাড়িটা আনার ব্যবস্থা করে নিন। আচ্ছা ঠিক আছে, তা আপনার নামটা জানতে পারি? জি আমি রুদিয়া রহমান। আপনার নাম? আদ্রিয়ান। আমাদের কথার মাঝখানেই আম্মু আবার কল দেয়। এক্সকিউজ মি। আমি একটু দূরে সরে কলটা রিসিভ করি।
হে আম্মু বলো। শোন, আমি রুদ্রকে বলে দিয়েছি ও তোকে নিতে আসছে। কি? আম্মু, তোমার কি মাথা খারাপ? তুমি আবার স্যারকে কেন বলতে গেলে? উফ আল্লাহ, তোমাকে নিয়ে আর পারি না। হে, এখন তো আমাকেই কথা শোনাবি? নিজে যখন মা হবি তখন বুঝবি মেয়েদের নিয়ে যে মায়েদের কত টেনশন থাকে। তাই বলে রুদ্র স্যারকে পাঠাবা? হুম, রুদ্রকেই পাঠাবো। আর একটা কথা, একদম ওর সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। যদি ওর সাথে কোনো বেয়াদবি করেছিস না তাহলে তোর খবর আছে। আমি বিরক্ত হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার ওই ভালো মানুষকে আমি কিছু বলবো না। হুম, মনে থাকে যেন। ও আর যাকে হসপিটালে নিয়েছিস তার জ্ঞান ফিরেছে? হুম, ফিরেছে। যাক, তাহলে তো আর কোনো সমস্যা নেই। তুইও তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা। ফোনে কথা বলছিলাম বলে খেয়াল করেনি ওনার দিকে তাকিয়ে দেখি এতক্ষণ উনি আমার দিকে তাকিয়েছিলেন। চোখে চোখ পড়ে যাওয়ায় উনি বলে ওঠেন, আপনার বাড়ি থেকে বোধহয় কল দিচ্ছে, তাই না? জি, আমার আম্মু। আসলে উনি একটু আমার ব্যাপারে বেশি সেনসিটিভ, তাই বারবার কল দিয়ে খবর নিচ্ছে। হুম, বুঝতে পেরেছি। আপনি এখন বাসায় চলে যেতে পারেন। আমি তো এখন সুস্থই আছি, আর আমি আবার পরিবারের লোককে জানিয়ে দেব, ওনারা চলে আসবে। আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। আচ্ছা, আপনি আপনার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। রোদিয়ে চলে যাওয়ার পথে আদ্রিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর মনে মনে ভাবে, কে তুমি জানি না, তবে তুমি ভীষণ মায়াবী। আমি তো ভাবতাম মানুষরা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, কিন্তু তুমি সবার থেকে আলাদা, অন্যরকম। জানি না আর দেখা হবে কিনা, তবে দোয়া করি যেন আরেকবার তোমার দেখা পাই। হাসপাতাল দেখে বের হতেই রুদ্র স্যারকে দেখলাম। এক হাত পকেটে, অন্য হাতে মোবাইল নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে খুব মনোযোগ দিয়ে মোবাইল টিপছেন। অনেকদিন পর ওনাকে দেখলাম। উনি আর আগের মতো নয়, কেমন যেন মলিন হয়ে গিয়েছেন। চুল দাড়ি কাটেন না বোধ হয় অনেক দিন, কিন্তু উনার সেই নীল চোখের মাটা এখনো রয়ে গেছে। হঠাৎ মনে হলো আমি এসব কি ভাবছি। না না রোদিয়া, তুই উনাকে নিয়ে কিচ্ছু ভাববি না। আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে উনি আবার আমার থেকে দূরে চলে যাবেন, সেটাই ভালো। আমি ধীর পায়ে ওনার দিকে এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার মোবাইলের থেকে দৃষ্টি উঠিয়ে আমার দিকে তাকায়। কি গভীর চাহনি। ওনার চোখ যেন অনেক কিছু বলতে চাইছে, কিন্তু উনি বলতে পারছেন না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলেন, ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? উনি বাঁকা হেসে বললেন, যেমন চেয়েছিলে তেমনই আছি। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করি, মানে? উনি দায়সারা ভাব নিয়ে বললেন, কিছু না, গাড়িতে বসো। আমিও কিছু না বলে গাড়িতে গিয়ে বসি। আধ ঘন্টা পর বাসায় পৌঁছি। আমি গাড়ির থেকে নামার সাথে সাথে স্যার গাড়ি নিয়ে চলে যান। অদ্ভুত, আমাকে কিছু বলার সুযোগও দেননি। বাসায় গেলে তো আম্মু বলবে স্যারকে বাসায় কেন নিয়ে আসলাম না। নির্ঘাত আম্মু ভাববে আমি কিছু বলেছি তাই স্যার বাসায় আসেনি। উফ, আমি সব দিক দিয়েই বিপদে পড়ি। বাসায় ঢুকতে না ঢুকতেই আম্মু বলে, কি রে, রুদ্রকে নিয়ে আসিসনি? আমি জানতাম তুমি এই প্রশ্নটাই করবে। তোমার ওই রুদ্র আমাকে নামিয়ে দিয়ে 1 সেকেন্ডও লেট না করে গাড়ি নিয়ে চলে যান। আমি তো বাসায় আসার কথা বলতেই পারিনি। আমার কথায় আম্মু চোখ ছোট ছোট করে আমার দিকে তাকায়। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? আরে আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে তুমি স্যারকে কল দিয়ে জিজ্ঞেস করো। কি করে আসবে ছেলেটা, এর আগেই তো তুই কত কথা শুনিয়ে রেখেছিস। বেচারার বোধ হয় খুব খারাপ লেগেছে তাই আর বাসায় আসেনি। উফ আম্মু, আবার সেই পুরনো কথা তুলো না তো। এমনিতেই আমি অনেক টায়ার্ড, ভালো লাগছে না। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে হাতে 1 কাপ কফি নিয়ে বারান্দায় গেলাম।
আকাশে হালকা মেঘ জমেছে। মেঘের আড়াল থেকে চাঁদ লুকোচুরি খেলছে। একটু করে চায়ের কাপে চুমুক দিচ্ছি আর চাঁদটাকে দেখছি। একটু বাদে বাদে মৃদু বাতাস আমার গা ছুঁয়ে যাচ্ছে। উফ, কি সুন্দর এই রাতের আকাশ, আমার নিঃসঙ্গতার সঙ্গী। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ রুদ্র স্যারের কথা মনে হলো। সারা রাস্তায় উনি আমার সাথে একটা কথা বলেনি। আমি কি সত্যিই ওনার সাথে একটু বেশি মিসবিহেভ করে ফেলেছি? আমি কি করব? আমার কেন মনে হয় উনি আমার থেকে কিছু লুকাচ্ছেন। কিন্তু কি? আচ্ছা, এখন তো আমার পরীক্ষা শেষ, এখন আমি ওনার সাথে একবার কথা বলে দেখব। দেখি না কথা বলে উনি কি বলে। তারপর না হয় ভাবা যাবে উনি কতটা সত্যি বলছেন আর কতটা মিথ্যে। তাই করি। দৌড়ে গিয়ে রুম থেকে ফোনটা এনে স্যারকে কল দেই। কিন্তু উনি কলটা কেটে দেন। ধুলোর দরকারের সময় কল কেটে দেয় কেন? আরো 2-3 বার কল দেই, তাও কেটে দেন। লাস্টে না পেরে ওনাকে মেসেজ দিলাম, স্যার আমার আপনার সাথে কিছু কথা আছে, কাল কি আপনি ফ্রি আছেন? কিছুক্ষণ বাদে রিপ্লাই দিলেন, কয়টায় এর কোথায় দেখা করতে চাও? বিকেল 5টায়, গোল্ড স্পুন কফি শপে। ওকে। মোবাইলটা পাশে রেখে ভাবছি, কাল স্যারকে এমন কথা বেঁচে ফেলবো যেন স্যার বাধ্য হয়ে সত্যিটা বলে। কালকেই সবকিছু ক্লিয়ার হবে। আমার সব প্রশ্নের উত্তর যে আপনাকে দিতে হবে স্যার। তৈরি থাকুন আমার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিকেল 4:30। আমি আগে থেকেই এসে কফি শপে বসে আছি। কিন্তু স্যারের তো কোনো খবরই নাই। কখন আসবে কে জানে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর স্যার এলেন। সরি, অপেক্ষা করানোর জন্য। সমস্যা নেই স্যার। তো কি খাবে বলো? জাস্ট কফি। কফির সাথে অন্য কিছু? না স্যার, অন্য কিছু খাবো না, জাস্ট কফি। ওকে। স্যার একটা ওয়েটারকে ডাকলেন, আমরা 2টা কফি নেব। স্যার আমাদের এখানে স্পেশাল কাপল কফি আছে, আপনাদের এটা দিব? ওয়েটারের কথায় আমি রেগে গিয়ে বললাম, আমরা কাপল নই, উনি আমার স্যার, তাই এইসব স্পেশাল কফি অন্যদের দিন, আমাদের জন্য নর্মালটাই আনুন। ওকে ম্যাডাম। ওয়েটার চলে গেল। আমি আর স্যার চুপচাপ বসে আছি। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছি না। কিছুক্ষণ চুপ থাকার পর স্যার বলেন, তো সামনে তোমার কি প্ল্যান? কোথায় পড়ার ইচ্ছা আছে? এই তো স্যার কয়দিন পর একটা কোচিংয়ে ভর্তি হব। তারপর যখন অ্যাডমিশন শুরু হবে তখন সব ভার্সিটিতে অ্যাপ্লাই করব। ওহ গুড। ভালোভাবে পড়াশোনা করো। হুম। স্যার আমার আপনার সাথে কিছু কথা বলার আছে। বলো। আসলে স্যার আমি সরি, সেদিন আমি আপনার সাথে বেশি রিয়েক্ট করে ফেলেছিলাম। আপনি মিথ্যে বলাতে থাক না এসব কথা, যা হওয়ার তা হবেই। আর আমি কিছু মনে করিনি। আমিও ভুল করেছিলাম আন্টিকে মিথ্যে বলে। স্যার আমি সেই মিথ্যে বলার কারণটা জানতে চাই। আমি তো সেই দিনই বলে দিয়েছিলাম যে আমি কেন মিথ্যে বলেছি। না স্যার, শুধু এটা কারণ না, অন্য কোনো কারণ আছে। আপনি আমাদের থেকে কিছু লুকিয়েছেন। প্লিজ স্যার বলুন না আপনি কি লুকাচ্ছেন আমাদের কাছ থেকে। স্যার কিছু বলার আগেই ওয়েটার কফি নিয়ে আসে। স্যার আর কিছু লাগবে? নো থ্যাঙ্কস। ওয়েলকাম স্যার, এনজয় ইউর টাইম। কথাটা বলে ওয়েটার চলে গেল। স্যার আমার দিকে একটা কফি মগ এগিয়ে দিয়ে বলল, নাও তোমার কফি। কফিটা হাতে নিয়ে আমি হালকা করে চুমুক দেয়, তারপর আবার স্যারকে বলি, আমি কিন্তু আমার উত্তর পাইনি। স্যার ও কফির কাপে চুমুক দিচ্ছেন, আমার কথায় কাপটা নামিয়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলেন, তোমার কেন মনে হচ্ছে আমি তোমাদের থেকে কিছু লুকিয়েছি? আপনার ব্যবহারে স্যার, প্রথম থেকেই আপনার সবকিছু খুব অদ্ভুত লাগে আমার কাছে। আপনি খুব খেয়ালি প্রবণ একজন মানুষ। প্রথম থেকে তো ভালোই পড়াচ্ছিলেন, হঠাৎ কি হলো আপনার আমার প্রতি কেয়ার বেড়ে যায়?
তারপর তো হুট করে প্রশ্ন করে ফেললেন। তারপর আবার সেটা নিয়ে আম্মুর কাছে মিথ্যেও বললেন। আর ফাইনালি সব থেকে বেশি আমি যেটাতে অবাক হয় সেটা হলো আপনার গায়ের শীতলতায়। এত ঠান্ডা কেন আপনার শরীর? মানুষের শরীর তো এত ঠান্ডা হয় না, তাহলে আপনার শরীর এত ঠান্ডা কেন? আমার প্রশ্নে উনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, কারণ আমি যে মানুষ না, তাই আমার গায়ের তাপমাত্রা মানুষের মতো না। ওনার এমন অদ্ভুত কথায় আমি বিস্ফোরিত চোখে ওনার দিকে তাকিয়ে বলি, কি বলছেন এসব? আপনি মজা করছেন আমার সাথে? আপনি মানুষ না তো কি এলিয়েন? উনি হালকা হেসে বললেন, না এলিয়েন না, সাপ। এবার মনে হচ্ছে আমার চোখ বেরিয়ে আসবে। এসব কি বলছে উনি? নিশ্চয়ই মজা করছে। আমি রেগে গিয়ে বললাম, স্যার প্লিজ মজা করবেন না, আমি এখন মজার মুডে নাই। স্যার খুব স্বাভাবিক গলায় বলেন, সত্য কথা যদি তোমার কাছে মজা মনে হয় তাহলে আমি মজাই করছি। এসব কি বলছেন আপনি? মানুষ না মানে কি? আর সাপ? সাপ আসবে কোথা থেকে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। স্যার আমার কথার কোনো উত্তর না দিয়ে আপন মনে কফি খাচ্ছেন। আমি এবার চোখ মুখ শক্ত করে বললাম, আপনার কফি খাওয়া শেষ হয়ে থাকলে প্লিজ আমার কথার উত্তর দিন। দিলাম তো উত্তর। আমি মানুষ না, আমি সাপ, তাই আমার শরীর এত ঠান্ডা। এবার বুঝেছ? আমি পুরো হা করে তাকিয়ে আছি। কি বলবো বুঝতে পারছি না। কি হচ্ছে আমার সাথে এসব? স্যার কি পাগল হয়ে গেছেন নাকি আমি পাগল? স্যার সাপ আদৌ তাই? আরে ধুরোর মানুষ আবার সাপ হয় কেমনে? এসব নাগিন সিরিয়ালেই হয়, বাস্তবে না। আমি অসহায়ের মতো মুখ করে বললাম, স্যার প্লিজ আর মজা করবে না। আমার ছোট্ট ব্রেইনটা আর এত প্রেশার সহ্য করতে পারছে না। এবার অন্তত সত্য বলুন। স্যার এবার রেগে গেলেন। দুই দাঁতের পার্টি শক্ত করে বললেন, এতক্ষণ সত্যি শোনার জন্য নাচছিলে, আর এখন যখন সত্যি শুনলে তখন বিলিভও করছো না। সমস্যাটা কি তোমার? আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম, তারপর জোরে জোরে বলতে লাগলাম, এসব কি বলছেন আপনি? মানুষ কি করে সাপ হয়? এসব কি বাস্তবে হয় নাকি? এগুলো গল্প সিনেমাতেই হয়। আপনি আমাকে ভয় দেখানোর জন্যই বলছেন আমি জানি। আমার কথা শুনে স্যার উঠে দাঁড়ালেন। তারপর বললেন, তোমার বিলিভ হচ্ছে তাই তো? ঠিক আছে, আমি এখনই প্রুফ দিচ্ছি। কথাটা বলে উনি চারপাশটা একবার দেখে নিয়ে হঠাৎ আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেলেন। আমি পুরো ফ্রিজড। স্যার কই গেল? সাথে সাথে নিচে তাকালাম। তাকিয়ে দেখি সেখানে একটা কালো মোটা সাপ। তার মানে স্যার মানুষ থেকে সাপ হয়ে দেখিয়েছেন উনি আসলেই সাপ। আমাদের মতো মানুষ না। তাই উনার শরীর অস্বাভাবিক মাত্রায় ঠান্ডা। আমার মাথা ঘুরছে। মাথা কাজ করছে না। মস্তিষ্কও নিশ্চল হয়ে পড়েছে। শরীরের মধ্যে কোনো উদ্দীপনা কাজ করছে না। হয়তোবা আর বেশিক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। আস্তে আস্তে চোখের সামনে সবকিছু ঝাপসা হতে আরম্ভ করলো। ধীরে ধীরে শরীর অবশ হয়ে গেল। চোখের উপর পানির ছিটায় চোখ খুলে তাকাই। তাকিয়ে দেখি স্যার হাতে এক গ্লাস পানি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওনাকে দেখতেই রেস্টুরেন্টের কথা মনে পড়ে গেল। লাফিয়ে উঠে বসি। আশেপাশে তাকিয়ে দেখি এটা আমার রুম। জোরে আম্মু বলে একটা চিৎকার দেই। রোদিয়ে কি হয়েছে তোমার? চিৎকার করছো কেন? একদম আমার কাছে আসবেন না। আম্মু আম্মু কোথায় তুমি? এই তো আমি। কি হয়েছে মা তোর? আম্মু। আম্মু তুমি ওনাকে আমাদের বাসা থেকে বের করো। স্যারের দিকে দেখিয়ে, কি বলছিস সেসব? আবার কি হয়েছে তোর? আম্মু উনি মানুষ না, সাপ। পাগল হয়ে গেলি নাকি? রুদ্র বাবা, আমার মনে হয় ওকে ডাক্তার দেখানো উচিত, জ্ঞান ফেরার পর থেকে উল্টাপাল্টা বকছে। না আম্মু, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। উনি সাপ। আমি নিজের চোখে ওনাকে সাপ হতে দেখেছি। এবার কিন্তু তুই মার খাবি আমার হাতে। পাগলামি বন্ধ কর।
আন্টি আপনি শান্ত হন, আমি রোদিয়াকে বুঝাচ্ছি। আপনার আমাকে কিছু বুঝাতে হবে না। আচ্ছা আপনি কেন এসেছিলেন এখানে আমাকে মারার জন্য না? ওই যে একবার আমি ভুল করে একটা সাপকে পাড়া দিয়ে মেরে ফেলি আপনি তার বাড়ির লোক আর এখন এটার প্রতিশোধ নিতে এসেছেন তাই তো? আমার কথা শুনে আম্মু আমাকে মারার জন্য উদ্যত হলে স্যার আম্মুর সামনে দাঁড়িয়ে বলে, আন্টি আপনি কিছু মনে না করলে আমি একটু রোদিয়ার সাথে আলাদা করে কথা বলতে পারি? হে বাবা কথা বলো, ওকে বুঝাও এসব পাগলামি যেতে বন্ধ করে না হলে কিন্তু আমার হাতে মার খাবে। কথাটা বলে আম্মু বেরিয়ে যেতে নিলে আমি বলে উঠি, আম্মু তুমি কোথায় যাও? আম্মু তুমি কেন বুঝতে পারছো না উনি আমাকে মেরে ফেলবে, প্লিজ আম্মু আমাকে একা রেখে যেও না। আম্মু আমার কথার কোনো পাত্তা না দিয়ে চলে গেলেন। আম্মু বেরিয়ে যেতেই স্যার দরজা আটকিয়ে দেন। আমি ভয়ে ভয়ে বলি, দরজা আটকালেন কেন? ভয় পেও না, আমি কিচ্ছু করব না প্রমিস। না আমি আপনাকে বিশ্বাস করি না, আপনি আমাকে মেরে ফেলবেন আমি জানি। তুমি আমার কথাটা আগে শোনো প্লিজ, আগে একটু শান্ত হয়ে বসো। আপনি চলে যান প্লিজ, আমি সেদিন ইচ্ছে করে সাপটাকে মারিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল বিশ্বাস করুন। আমি বিশ্বাস করি তোমায়। আর সত্যি কথা বলতে আমি সত্যি তোমাকে মারার উদ্দেশ্যে এখানে এসেছিলাম, কিন্তু যখন জানতে পারি যে আমার ভাইকে তুমি মারোনি, এইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, তখন আমার ভুল ভেঙে যায়। আর তখন থেকে ধীরে ধীরে নিজেকে তোমার মায় জড়িয়ে ফেলি। কিভাবে যে তোমাকে ভালোবেসে ফেলি বুঝতে পারিনি, যদিও জানি এটা কোনোভাবে সম্ভব না, তুমি মানুষ আর আমি সাপ। আমাদের সম্পর্ক কোনোভাবেই কেউ মেনে নেবে না, আবার বাবা জানতে পারলে তো আমাকে মেরে ফেলবে। আর আন্টিও যদি জানতে পারে তাহলে হয়তো বা এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি কি করব বলো, আমি যে ভালোবেসে ফেলেছি এখন যে চেয়েও তোমায় ভুলতে পারছি না। জানো এই 1.5 মাসে কিন্তু তুমি আমাকে না দেখলেও আমি রোজ রাতে একবার করে এসে তোমাকে দেখে গিয়েছি। বড্ড বেশি ভালোবাসি তোমায়। তোমার মায়া মায়া চোখগুলো যে আমাকে খুব করে তোমার দিকে টানে। তোমার ওই হাসি মুখটা যে সবসময় দেখতে ইচ্ছে করে। প্রতিদিন রাতে এসে দেখতাম তোমার কপালের সামনে ছোট চুলগুলো বাতাসের কারণে মুখের উপর আছড়ে পড়তো, আর আমি আলতো হাতে সেগুলোকে সরিয়ে দিয়ে কপালে ভালোবাসার বড় সাক্ষী দিতাম। তখন কি মনে হতো জানো? মনে হতো এই সময়টা এখানেই কেন থমকে যায় না। আমি তোমাকে এইভাবেই দেখে যাই, মাসের পর মাস বছরের পর বছরও যেন আমার এই দেখার তৃষ্ণা মিটবে না। আমি না বড্ড পিপাসার্থ, আমার এই পিপাসা সহজে মিটবে না। যতদিন না পর্যন্ত তোমার ভালোবাসার সুধা পান করতে পারছি ততদিন পর্যন্ত এই তৃষ্ণা রয়ে যাবে। আমি তোমাকে সেদিন বলেছিলাম না আমি কোনোদিনও তোমাকে জোর করব না আমাকে ভালোবাসার জন্য, আজও বলছি আমি সত্যিই তোমাকে জোর করব না, ইনফেক্ট আর কোনোদিন তোমার সামনেও আসবো না। দূরে থেকে নীরব মনে সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। মাঝে মাঝে যখন তোমাকে খুব দেখতে ইচ্ছে করবে তখন না হয় রাতে লুকিয়ে একবার দেখে যাব, তুমি বারান্দার দরজাটা খুলে রেখো কিন্তু। আর ভালো থেকো। দোয়া করি তুমি যেন তোমার জীবনে অনেক এগিয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ। কথাটা শেষ করে উনি আবার সাপ হয়ে গেলেন, তারপর আমার বারান্দা বেয়ে নিচে নেমে যায়। সেদিনের পর থেকে রুদ্র স্যারের আর কোনো খবর পাইনি। অনেক কল আর মেসেজ দিয়েছিলাম কিন্তু কোনো কিছুরই রিপ্লাই পাইনি। স্যারের কথাটাই ঠিক ছিল, স্যার বলেছিলেন আর কখনো আমার সামনে আসবে না, সত্যি উনি আসেননি। আর হয়তোবা আসবেনও না। তবে এখনো মাঝে মধ্যে রাতে আমি কারো শীতল স্পর্শ ফিল করি। রোদিয়া, রোদিয়া। জি আসছি। আদ্রিয়ানের ডাকে আমি ডায়েরিটা বন্ধ করে ড্রয়িং রুমে যাই। কি হয়েছে আদ্রিয়ান? কি আর হবে, তোমার মেয়ে বায়না করছে আজকে বিকেলে নাকি ঘুরতে যাবে। কি? 2 দিন আগে না ঘুরিয়ে নিয়ে এলেন আবার কেন? হৃদিতা মামুনি ওই দিন না ঘুরতে গেলে আজকে আবার কেন? হৃদিতা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর বাবার কোলে গিয়ে বসে আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে বলল, পাপা তুমি মাম্মামের কথা শোনো না। তুমি আমাকে নিয়ে আজকে ঘুরতে যাবে আমি কিছু জানি না। আদ্রিয়ান হৃদিতার কপালে চুমু দিয়ে বলল, ওকে মামুনি। ওরে বাবা মেয়ে মিলে ঘোরার প্ল্যানিং করে ফেলছে আর আমি কি বাসায় বসে মুড়ি ভাজবো? কোমরে হাত দিয়ে বলি। আমার কথা শুনে দুজনেই এসে দেয়। তারপর আদ্রিয়ান নিদিতাকে বলে, দেখেছো মামুনি তোমার মাম্মাম হিংসা করছে।
এই মোটেও আমি হিংসা করছি না। আমাকে একা রেখে কেন ঘুরবেন, আমাকে সাথে নিতে হবে। আচ্ছা ঠিক আছে মাম্মাম, তুমিও আমাদের সাথে যাবে। এখন চলুন, গোসল করতে হবে। রিদিতা ওয়াশরুমের দিকে দৌড় দেয়। আমিও ওয়াশরুমের দিকে যেতে নিলেই আদ্রিয়ান আমাকে জড়িয়ে ধরে। কি হলো? উনি আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, আই লাভ ইউ। দিনে কতবার বলতে হয় শুনি? যতবার বলি ততবারই কম মনে হয়। ও আচ্ছা, এত ভালোবাসা। অনেক। উনি আমাকে ওনার দিকে ঘুরিয়ে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসতে নিলেই হৃদিতা চিৎকার দিল, মাম্মা মা শোনা। আসি। আমি ওনার দিকে নিজেকে ছাড়িয়ে চলে আসি। আর আদ্রিয়ান মনে মনে বলে, এই মেয়ে বোধ হয় ওর আর কোনো ভাই বোন আসার সুযোগ দিবে না। বিকেলের দিকে ঘুরতে বের হয়। হৃদিতাকে নিয়ে ইকো পার্কে যাই। ও তো পার্কে গেলে খুশিতে পাগল হয়ে যায়। কি করবে, কোনোটাই চড়বে বুঝে উঠতে পারে না। ওকে একটা রাইডসে উঠিয়ে দিয়ে আমি আর আদ্রিয়ান একটু সামনে গিয়ে একটা সিটে বসলাম। হঠাৎ আদ্রিয়ান আমার কাঁধে হাত রেখে বলল, দেখো আমাদের রাজকন্যা কত খুশি। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমার লাইফে তোমাকে এনে দেওয়ায়। আমি সারা জীবন আমার পরিবারকে নিয়ে এইভাবেই হ্যাপি থাকতে চাই। আমি ওনার কাঁধে মাথা রেখে বলি, ভাগ্যবতী তো আমি আপনার মতো একজন স্বামী পেয়ে। সেই সময় যদি আপনি আমার পাশে এসে না দাঁড়াতেন তাহলে বোধ হয় আমি আর কখনো ওই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারতাম না। হয়তো জীবনের উপর ক্লান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিতাম। আপনি আমার লাইফে এসে আমাকে আবার হাসতে শিখিয়েছেন, আবার নতুন করে ভালোবাসতে শিখিয়েছেন। আপনার জন্য আমি নতুন জীবন পেয়েছি। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তোমার এই কৃতজ্ঞতা ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিও। আমি হালকা হেসে বললাম, ঠিক আছে। সবাই হয়তো বা একবার ভালোবাসা হারিয়ে আবার ফিরে পায় না, কিন্তু আমি পেয়েছি। সব সময় সব ভালোবাসা পূর্ণতা পায় না। যেমন করে রুদ্র স্যারের আমার প্রতি ভালোবাসাটা পাইনি, কিন্তু আবার কিছু অপূর্ণতার মাঝেই পূর্ণতা থাকে। কাছে এসেই যে ভালোবাসতে হয় এমন কোনো কথা নাই। দূরে থেকেও ভালোবাসা যায়। ভালোবাসার মানুষকে কাছে পেয়েই যে ভালোবাসার প্রমাণ দিতে হবে এমনটা না, চাইলে দূরে থেকে তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করানো যায়। রুদ্র স্যার জানতো আমাদের ভালোবাসা কখনো পরিণতি পাবে না, তাই হয়তো বা উনি আর আমার সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াননি। হয়তো উনি আমার থেকে অনেক দূরে আছে, কিন্তু ওনার ভালোবাসাটা আমি এখনো ফিল করি। এখনো আমি সেই শীতল ছোঁয়াটা পাই। থাক না কিছু ভালোবাসা অসম্পূর্ণ। পৃথিবীর সব ভালোবাসা তো আর পূর্ণতা পায় না, আমাদেরটাও না হয় পেল না। শুধুমাত্র দুজনের মনের গহীনে দুজন রয়ে যাব সব সময়। সমাপ্ত।